আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক, এমডি ফেজ বি রেসিডেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। 36তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে কর্মরত রয়েছি বাংলাদেশ সিভিল সার্ভিসে। আজকে আমাদের 46তম বিসিএস প্রিলিমিনারির অনির্বাণ 9 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আমরা একটু অপেক্ষা করব সবার যুক্ত হওয়ার জন্য। অনির্বাণ 9 আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের 46তম বিসিএস প্রিলিমিনারির অনির্বাণ 8টি ব্যাচ অলরেডি রানিং চলছে এবং অনেকের অনুরোধে, স্পেশালি যারা এবার এসসিএস পার্ট 1 পরীক্ষা দিলেন তাদের অনুরোধে আমরা অনির্বাণ 9 ব্যাচটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের অনির্বাণ 9 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। যারা এখনো আমাদের অনির্বাণ 9 ব্যাচে যুক্ত হননি তারা এখনো যুক্ত হতে পারেন, যুক্ত হওয়ার সুযোগ রয়েছে এবং যুক্ত হতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অনির্বাণ 9 ব্যাচের ডিটেইলস জানতে চেয়ে। এই ব্যাচে প্রায় 60টির মতো ক্লাস থাকবে, 60টি এক্সাম থাকবে, মক টেস্ট থাকবে, স্পেশাল পিডিএফ থাকবে, শেষ মুহূর্তে শর্ট সাজেশনস থাকবে এবং আমরা চেষ্টা করব আগামী 2 মাসের মধ্যে আপনাদেরকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করার জন্য। যারা যুক্ত হয়েছেন তারা যদি আমাদের আজকে ক্লাসের পিডিএফটি পেতে চান তাহলে কমেন্ট বক্সে আপনাদের মেইল অ্যাড্রেসটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি আবারও বলছি, যারা আমাদের আজকের ক্লাসের পিডিএফটি পেতে চান তারা কমেন্ট বক্সে আপনাদের মেইল অ্যাড্রেসটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর সেই সাথে আপনাদের মেডিকেল কলেজ নাম এবং সেশন জানিয়ে দিলে খুব ভালো হয় আমাদের জন্য। আপনারা জানেন যে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখনো মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটা বিশেষ কোনো কারণে পেছানো না হয় তাহলে হয়তো খুব সম্ভবত মার্চ মাসেই হবে। সেক্ষেত্রে আমরা আমাদের হাতে কিন্তু 2 মাসের থেকে বেশি সময় পাবো না। তবে আমরা ধারণা করছি পরীক্ষা সর্বশেষ সিদ্ধান্ত তারা মার্চে নেয়ার পর্যন্ত কিন্তু ডিসিশন তাদের রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, পিএসসি থেকে যতটুকু জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত মার্চেই নিতে চাচ্ছেন পরীক্ষা। তবে হয়তো বিভিন্ন কারণে পরীক্ষা পেছাতে পারে, কিন্তু আমাদের টার্গেট থাকবে আমরা মার্চের আগেই, ফেব্রুয়ারি থেকে মার্চের ফার্স্ট উইকে আমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে হবে এবং আমরা অনির্বাণ 9 ব্যাচেও কিন্তু সেই টার্গেট নিয়ে আগাবো। সেক্ষেত্রে 2 মাসের মধ্যে একটা বিসিএস প্রিলিমিনারির সিলেবাস কভার করা যথেষ্ট টাফ একটা জিনিস, কিন্তু আপনারা যদি আমাদের গাইডলাইন মেনে চলেন, আমাদের ক্লাসগুলো রেগুলার করেন, তাহলে এটা অসম্ভব কিছু না। আমি আবারও বলছি, যারা যুক্ত হয়েছেন তারা একটু কষ্ট করে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া আপনি যদি আজকে ক্লাসের পিডিএফটি পেতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার মেইল অ্যাড্রেসটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। মুশফিক সানি কমেন্ট করেছেন, শায়লা হোসাইন কমেন্ট করেছেন, নাজবুল হোসাইন কমেন্ট করেছেন, মারুফ হাসান শাওন কমেন্ট করেছেন। আমি আমাদের টেকনিক্যাল টিমের পক্ষ থেকে শাকিলকে অনুরোধ করব, যারা কমেন্ট করেছেন তাদেরকে অবশ্যই যাতে আমাদের আজকের পিডিএফ, আজকে ক্লাসের পিডিএফটি মেইল করে পাঠিয়ে দেওয়া হয়। যারা যুক্ত হয়েছেন প্লিজ কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সেই সাথে যারা আমাদের আজকে ক্লাসের পিডিএফটি পেতে চান তারা আপনাদের আজকে ক্লাসের পিডিএফটি যারা পেতে চান তারা আপনাদের মেইল অ্যাড্রেসটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। রাদিয়া আফরিন, মুশফিক সানি, শম্পা বানু কমেন্ট করেছেন, যারা অনেক ধন্যবাদ। এবং আমি আমাদের টেকনিক্যাল টিমের পক্ষ থেকে শাকিল এবং সামিনকে অনুরোধ জানাবো, যারা কমেন্ট করেছেন তাদেরকে যাতে অবশ্যই আমাদের আজকে ক্লাসের পিডিএফটি মেইল করে পাঠিয়ে দেওয়া হয়। রিফাত শাহরিয়ার, শক্তি বণিক, সিথি পাল, রাবিতা শবনম, মেহরুন্নেসা আশা, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, মোহাম্মদ নাজমুল হুদা, আরএমসি 2012-13। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি কিছুক্ষণের মধ্যে শুরু করব এবং আমাদের আজকে ক্লাসের টার্গেট হবে এই কম সময়ে কিভাবে আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো আমাদের অ্যাপ নিয়ে এবং বিসিএস এর সিলেবাস সম্পর্কে আমরা কিছু কথা বলবো। সিলেবাসের
কোন অংশগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অংশগুলো থেকে আমরা সহজে ভালো নাম্বার তুলতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। উপমা, বর্ষা, তানজিলা, প্লাবনী, সিথি পাল, ইস্তেকার, রিয়াদ, শায়লা হোসাইন, আনিসুর রহমান, রাবিতা, শবনম, নাসরিন আক্তার, কেয়া। আমি আবারও বলছি, যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে। এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমাদের আজকের ক্লাসের পিডিএফটি পেতে চান তাহলে একটু কষ্ট করে আপনাদের মেইল অ্যাড্রেসটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই সাথে মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের অনির্বাণ 9 ব্যাচটির যাত্রা শুরু হতে যাচ্ছে আজকে থেকে, এবং আমাদের অনির্বাণ 9 ব্যাচটি আমাদের সর্বশেষ লং ব্যাচ। কারণ যেহেতু বিসিএস পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই, 2 থেকে 2.5 মাসের মতো হয়তো সময় আমরা হাতে পাবো। এই সময়টাকে আমাদের পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করতে হবে এবং প্রিলিমিনারি এক্সামে টেকার চেষ্টা করতে হবে। আপনারা জানেন যে হেলথ ক্যাডার এবং ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার মিলিয়ে প্রায় 1700-র উপরে চিকিৎসক কিন্তু 46তম বিসিএস এ ক্যাডার হিসেবে সুপারিশকৃত হতে পারে। এবং তার জন্য আমার মনে হয় প্রিলিমিনারির বাধাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের 45তম বিসিএস এর অভিজ্ঞতা থেকে বলতে পারি। যারা 45তম বিসিএস এর প্রিলিমিনারিতে টিকেছেন তারা মোটামুটি সবাই, মানে 99% অবশ্যই ক্যাডার হবেন। কারণ রিটেনে পাস করাটা খুব কঠিন কিছু না। আর যেহেতু ডাক্তাররা প্রিলিমিনারিতেই দেখা যায় যে বেশিরভাগই বাদ পড়ে যান, সেক্ষেত্রে যারা প্রিলিমিনারিতে টিকবেন তারা রিটেনে টিকে যাবেন এবং ভাইভাতে টিকে যাবেন মোটামুটি 99 থেকে 100% বলা যায়। হোসেন জাভেদ বলেছেন কক্সবাজার মেডিকেল কলেজ থেকে 10-11 সেশন। অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা আজকে ক্লাসটি শুরু করতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের সময় কিন্তু খুব বেশি নাই, তাই না? আমরা যদি ধরে নেই, আমরা এখন পর্যন্ত ধরে নিব যে আমাদের পরীক্ষা মার্চ মাসে হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হাতে সময় আছে মাত্র 2 মাস। মাত্র 2 মাস সময়। তো এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কনফিডেন্ট একটা প্রিপারেশন নিতে পারি সেটাই আমাদের টার্গেট। প্রথম কথা হচ্ছে আপনাদেরকে ফোকাস থাকতে হবে। হ্যাঁ, যেহেতু বিসিএস এখন অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ একটা পরীক্ষা, এখানে গড়ে কাটপার যদি কোশ্চেন কঠিন হয় তাহলে 105 থেকে 110 হয়ে থাকে, আর কোশ্চেন ইজি হলে 120 প্লাস পর্যন্ত কাটপার হতে পারে। তবে কোনো কোনো ক্ষেত্রে যখন কোশ্চেন অনেক বেশি কঠিন হয় সেক্ষেত্রে অ্যারাউন্ড 95 থেকে 100 কাটমার্ক থাকতে পারে। কাটমার্কটা যেহেতু ভ্যারি করে, কাটমার্ক নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নাই। কিন্তু এই 2 মাসের প্রিপারেশনে আমাদের টার্গেট থাকতে হবে মোটামুটি 120 স্কোর করা, কারণ 120 স্কোর মোটামুটি অলওয়েজ সেফ, যদি কোশ্চেন খুব বেশি কঠিন না হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন আমরা অ্যাডাল্ট এবং সবাই ডাক্তার, বা ডাক্তার ছাড়া অনেকে হয়তো যুক্ত হয়েছেন, সবারই ফ্যামিলি আছে, হয়তো অনেকেরই জব আছে, অনেকের হয়তো অন্যান্য কোনো কাজ আছে। তো ফোকাস থাকার মানে হচ্ছে আগামী 2 থেকে 2.5 মাস যে সময়টা আপনি পাবেন, পুরো সময়টা আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে বিসিএস। ফার্স্ট প্রায়োরিটি হবে বিসিএস। এবং এটা যদি আপনি করতে না পারেন তাহলে কোনোভাবেই আপনার জন্য চান্স পাওয়াটা, আমি অসম্ভব বলবো না, কিন্তু খুব কঠিন হয়ে যাবে। চান্স পাওয়াটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন আচ্ছা দিলে দিলাম, হইলে হইলো, না হইলে না, এরকম করে আসলে বিসিএস প্রিলিমিনারিতে টেকা এখন খুব কঠিন। একটা সময় সহজ ছিল বা তুলনামূলকভাবে ইজি ছিল যখন হচ্ছে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ছিল, তখন দেখা যেত ডাক্তাররা 1 সপ্তাহ পরে 15 দিন পরেও চান্স পেয়ে গেছেন। এখনো অনেকে 1 সপ্তাহ 15 দিন পরে চান্স পেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার বেসিক কিন্তু অনেক ভালো থাকতে হবে। অনেকে আছে রেগুলার টিউশনই করেন, হ্যাঁ, ম্যাথ এমনিতেই ভালো পারেন, ইংলিশ গ্রামার এমনিতেই ভালো পারেন, বাংলা সাহিত্যে অনেকের অনেক ভালো দখল আছে, অনেকে ইংলিশ লিটারেচারে ভালো নলেজ আছে, তাদের কথা আলাদা। কিন্তু আপনার যদি আগে থেকে প্রিপারেশন নেওয়া না থাকে, একদম বিগিনার হন, আপনার জন্য আসলে 120 মার্কস এই 2 মাসের মধ্যে 120 মার্কসের মতো প্রস্তুতি নেওয়াটা বেশ কঠিন। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে
বিসিএস প্রিলিমিনারি এক্সাম। হ্যাঁ, দেখেন অনেকে অনেক কথা বলে, আমি একটা কথা বলবো। দেখেন, আমি 39 বিসিএস এর একজনকে চিনি, আমাদেরই ব্যাচমেট। হ্যাঁ, সে 39 বিসিএস এর জন্য অনেক পড়াশোনা করেছে, 38 39 সে দুইটা বিসিএস এ অনেক চেষ্টা করেছে। হ্যাঁ, 38 আনলাকিলি তার হয়নি, প্রিলিমিনারি তার হয়েছে, কিন্তু একদম শেষ পর্যন্ত গিয়ে সে বাদ পড়ে গেছে। তার কিন্তু 42 সে খুব ইজিলি হয়ে গেছে। হ্যাঁ, 42 প্রিলিমিনারি এবং ভাইভা তার খুব ইজিলি হয়ে গেছে। এখন আপনারা অনেকে বলতে পারেন সে কিন্তু এই বিসিএস এর জন্য সে মোটামুটি পোস্ট গ্রাজুয়েশন থেকে কিছুটা দূরে ছিল, পরবর্তী সে পার্ট 1 করেছে, কিন্তু 38 39 এর প্রিপারেশন নেওয়া তার কি পুরোপুরি বৃথা গেছে? না, সে কিন্তু ওই প্রিপারেশন থাকার কারণেই 42 তে কিন্তু সে কনফিডেন্টলি চান্স পেয়েছে। হ্যাঁ, এখন আপনারা যারা বিসিএস নিয়ে কনফিউজড, আমি বলবো কনফিউশনের কিছু নাই। যদি আপনি মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে বা মেয়ে হন, এবং যদি আপনি বাংলাদেশে থাকতে চান, যদি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়ে হন, বাংলাদেশে থাকতে চান, তাহলে অবশ্যই বিসিএস আপনার ট্রাই করা উচিত এবং এটার কোনো বিকল্প নাই। এখন যে যাই বলুক না কেন, অনেকে বলবে হ্যাঁ পোস্ট গ্রাজুয়েশন করে অনেক কিছু করা যায়, যায়, অবশ্যই যায়। পোস্ট গ্রাজুয়েশন করে আপনি করতে পারবেন, আপনি যদি বিএসএমএ তে জব পান সেটা আপনি করতে পারবেন, অনেক ধরনের জব আছে, সেটা ঠিক। কিন্তু ওগুলাতে চান্স পাওয়ার তুলনায় আমি বলবো বিসিএস এ চান্স পাওয়াটা তুলনামূলকভাবে ইজি। আর পোস্ট গ্রাজুয়েশন তো আপনি পরেও করতে পারবেন। আমরা বিসিএস দিয়েছি, আমরা কি পোস্ট গ্রাজুয়েশন করি নাই? করেছি, কিন্তু বিসিএস এর কিন্তু একটা বয়সের লিমিট থাকে 32 ইয়ার্স। এই লিমিট যদি আপনার ক্রস হয়ে যায়, আপনি কিন্তু বিসিএস টা আর দিতে পারছেন না। পোস্ট গ্রাজুয়েশন কিন্তু আপনি বয়স আপনার 40-50 হলেও কিন্তু আপনি তখনও পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারবেন। রেসিডেন্সিতে খুব সুন্দর 40-45 বছরের একটা ব্যারিয়ার আছে। এফসিপিএস আমার জানা মতে এখন পর্যন্ত কোনো ব্যারিয়ার নাই, আপনি পরেও করতে পারবেন। আর প্রাইভেট সেক্টরে এখনো জবের অবস্থা খুবই নাজুক। সত্যি বলতে প্রাইভেট সেক্টরে জবের অবস্থা খুবই খারাপ, স্পেশালি ঢাকার মধ্যে। ঢাকার বাইরে যদি আপনি চিন্তা করেন, একটু পেরিফেরিতে যান, সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালোভাবে লাইফ লিড করতে পারবেন, ইভেন বিসিএস ছাড়া। তবে বড় বড় শহরে আপনি যদি চিন্তা করেন, বড় বড় শহর বা আশেপাশে চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে প্রাইভেট সেক্টরে জব করা এবং সার্ভাইভ করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, মূল কথা হচ্ছে আপনার জন্য বিসিএস দরকার কিনা সেটা আপনি নিজেই নির্ধারণ করবেন। যদি বিসিএস আপনি মনে করেন যে আপনার বিসিএসটা দরকার, তাহলে অবশ্যই অবশ্যই বিসিএস এর প্রিপারেশনে ফোকাস করার কোনো বিকল্প নাই। ঠিক আছে? আচ্ছা, যারা নতুন যুক্ত হয়েছেন, আমি আবারও বলছি, আমাদের আজকের ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আপনারা একটু কষ্ট করে আপনাদের মেডিকেল কলেজের নাম, সেশন জানিয়ে দিবেন এবং সেই সাথে আপনার মেইল অ্যাড্রেসটি আমাদেরকে একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছেন, প্রায় 100 জনের উপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাই লাইভে আছেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দিব। আর আমি দেখছি আপনারা কে কি কমেন্ট করছেন এবং অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের যে কোনো কোয়েরি থাকলে সেটা অ্যান্সার দেয়ার। এস এম সাজ্জাদ হুসাইন, রণ দেওয়ান, হুমায়রা ঐশী, সুব্রত শুভ কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এরপরে দেখেন কয়েকটা কথা আমি বলি। যারা আমাদের কোচিং এর সাথে জড়িত আছেন বা যুক্ত আছেন, আমাদের অনির্বাণ 9 ব্যাচে আছেন, তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা মেসেজ থাকবে। প্রথম কথা হচ্ছে ক্লাসগুলা রেগুলার করতে হবে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করতে হবে রেগুলার করা। এখন আপনি যদি জব করেন বা আপনার ফ্যামিলি থাকে, আপনি টাইম বের করবেন ক্লাসের জন্য। হ্যাঁ, কিছু কিছু ক্লাস, যেমন ম্যাথ ক্লাস, মেন্টাল এবিলিটি ক্লাস, ইংলিশ গ্রামার ক্লাস, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, আইসিটি ক্লাস। হ্যাঁ, এই ক্লাসগুলো করলে আসলে আপনি অনেক উপকৃত হবেন। ক্লাস থেকে আপনার কিছু না কিছু পড়া হয়ে যাবে। সো ক্লাসগুলো চেষ্টা করবেন আপনি রেগুলারলি করতে। যদি আপনাদের ক্লাসের বার্ডেনটা একটু বেশি থাকবে, আপনাদের হয়তো রেগুলারই ক্লাস থাকবে, আপনি রুটিনটা দেখবেন, এর মধ্যে আপনার যে সাবজেক্টগুলোতে দুর্বলতা আছে সেই সাবজেক্টগুলোর ক্লাস আপনি কোনোভাবেই মিস করবেন। ঠিক আছে? ক্লাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম। আমি আমার জীবনে যতগুলা পরীক্ষা দিয়েছি, যে পরীক্ষাগুলোতে আমি একটু সময় পেয়েছি, আমি চেষ্টা করেছি এর আগে অবশ্যই মক এক্সামে অংশ নেওয়ার জন্য। হয়তো আমি 36 বিসিএস এর ক্যাডার, 36 বিসিএস এর আগে আসলে আমি একদমই সময় পাইনি, আমি এক্সাম দিতে পারি নাই। কিন্তু 36 বিসিএস এর রিটেন পরীক্ষার আগে আমার মনে আছে আমি একটা কোচিং এ গিয়ে 4টা এক্সাম দিয়েছিলাম এবং প্রথম যে এক্সাম যখন আমি দিই, প্রথম এক্সামটা আমি না পড়ে দিয়েছিলাম। প্রথম এক্সামটা গণিত এক্সাম, গণিত ছিল এবং গণিতে আমার খুব কনফিডেন্ট যে আমি গণিত খুব ভালো পারি। কিন্তু ওই পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে না, আমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ দেখা গেছিল যে পরীক্ষার হলে গিয়ে আমি
যখন সাধারণ অঙ্কগুলো মিলাইতে পারতেছিলাম না, হ্যাঁ, যেগুলো হয়তো প্র্যাকটিসের অভাবে আমি অঙ্কগুলো মিলাতে পারছিলাম না, আমার সূত্র মাথায় আসছিল না, তখন আমি বুঝতে পারলাম যে না, আমার প্রিপারেশনে ঘাটতি আছে, আমাকে অবশ্যই ভালোভাবে ম্যাথগুলো করতে হবে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এক্সাম রেগুলার দেওয়ার কোনো বিকল্প নেই। আপনি রেগুলার এক্সাম দিলে আপনার একটা প্রিপারেশনও হবে, একটা প্রেশার কাজ করবে। সো অবশ্যই এক্সাম কেউ মিস করবেন না। হ্যাঁ, আমাদের নিজস্ব অ্যাপে আমরা এক্সাম নিয়ে থাকি এবং আমাদের অ্যাপে এক্সাম দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। আরো কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। শামসুল আরেফিন, কুমার প্রত্যাশা দে, আল মুকসাদ ইসলাম, অদিত্য বিশ্বাস, নাজমুল হুদা, আনোয়ার পারভেদ, উদয়ুজ্জামান প্রতীক, খাদিজা লিমা, রণ দেওয়ান, অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং আপনাদেরকে। রণদেওয়ান বলেছেন ডিপ্লোমা এবং বিসিএস কম্বাইন্ডলি কিভাবে পড়বো? হ্যাঁ, খুব ডিফিকাল্ট হয়ে যাবে, যেহেতু কাছাকাছি সময় পরীক্ষা। ডিপ্লোমা এবং রেসিডেন্সি, ডিপ্লোমা এবং বিসিএস কম্বাইন্ডলি পড়াটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি আপনার আগে থেকে প্রিপারেশন নেওয়া না থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের অংশে চলে যাই। তবে আপনি যদি জব না করেন তাহলে, এবং বিয়ে যদি 13-14 ঘন্টা পড়তে পারেন, তাহলে আপনি নিতে পারবেন। তারপর আমি বলবো আপনি ডিপ্লোমা বিসিএস দুইটাও যদি আপনার টার্গেট থাকে, সেক্ষেত্রে আপনি বিসিএসটাকে প্রায়োরিটি দিবেন। আনোয়ার পারভেজ বলেছেন ভাইয়া স্পেশাল বিসিএস কি হতে পারে, একটু বলবেন প্লিজ। এখন আমি আপনাদেরকে বলি, দেখেন, আমি যে কথাটা বলছিলাম এর আগে, আমি একজনের কথা বললাম যিনি 38 এবং 39 বিসিএস এ ব্যর্থ হয়েছেন। 38 ব্যর্থ, 39 ব্যর্থ, কিন্তু 42-এ গিয়ে তিনি টিকে গেছেন। হ্যাঁ, আমাদেরই একজন ব্যাচমেট, আমার মেডিকেলের না, আরেকটা মেডিকেলের, আমার কাছের একজন একটা ফ্রেন্ড। যাই হোক, তো আপনি ধরেন আপনি 45-এ যারা প্রিপারেশন নিয়েছে, আপনার কাছে কি মনে হয় না তারা 46-এ এগিয়ে আছে আপনার থেকে? 45-এ যদি তার না হয়, সে কিন্তু 46-এ এগিয়ে আছে। 46-এর পরে ধরেন 47 যদি স্পেশাল হয়, যে মানুষটা 46-এর প্রিপারেশন নিবে, ধরেন 46-টা তার হইল না, 47-টা তার জন্য অনেক ইজি হয়ে যাবে না? তার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকবে। সো বিসিএস যদি আপনি দিতে চান, একবার দুইবার ব্যর্থ হতেই পারেন, কিন্তু তার মানে এই না যে সবকিছু শেষ হয়ে গেল। আপনার সামনে আরো সুযোগ পাবেন। স্পেশাল বিসিএস হবে কিনা এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, কারণ আমরা যতটুকু তথ্য পাই, আমরা মোটামুটি পিএসসি তে যে মিটিং গুলো হয় সেগুলোর একটা আপডেট কম বেশি আমরা পাই। হ্যাঁ, কিন্তু সেখান থেকে আমরা এখন পর্যন্ত স্পেশাল বিসিএস এর শতভাগ কোনো নির্দেশনা পাওয়া যায়নি। মাত্র তো ইলেকশন হচ্ছে, নতুন গভর্নমেন্ট আসবে এবং তারা ডিসিশন নেবেন আসলে। কিন্তু অবশ্যই এটা ঠিক যে আগামী 2-3 বছরের মধ্যে 6,000 ডাক্তার নেওয়া হবে, এবং খুব সম্ভবত আগামী 2 বছরের মধ্যে 6,000 ডাক্তার নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং 47 বিসিএস স্পেশাল বিসিএস হওয়ার সম্ভাবনাও যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে। 47টা স্পেশাল বিসিএস হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, যদিও এটা এখনো ফাইনালি ডিসিশন নেওয়া হয় নাই, সরকারের পক্ষ থেকেই ডিসিশন নেওয়া হয় নাই, তাহলে আমরা কিভাবে বলবো? তবে সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে ক্লাসটা আপনার রেগুলার করতে হবে, অবশ্যই রেগুলার এক্সাম দিতে হবে। এরপরটা দেখেন, আপনি দিনে কতক্ষণ পড়বেন অনেকেই বলে থাকেন। আমি এভারেজ বলছি, কারো কারোর জন্য একটু কম পড়লে হবে, কারো কারোর জন্য হয়তো অনেকে 14-15 ঘন্টা পড়েন, এটা আরো ভালো। হ্যাঁ, তবে ডেইলি আপনার 8 থেকে 10 ঘন্টা এখন পড়ার চেষ্টা করতে হবে মিনিমাম। অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা পড়ার চেষ্টা করবে। এইটার থেকে কম হলে আসলে আপনার জন্য গ্র্যাব করা কঠিন হয়ে যাবে। এটা কিন্তু আমি ইন জেনারেল বলছি। হ্যাঁ, অনেকে আছে, দেখবেন অনেকে আছে পরীক্ষার আগে 7 দিন পরেও হইতে পারে, 15 দিন পরেও হইতে পারে, তার যদি আগে থেকে প্রিপারেশন নেওয়া থাকে, তার যদি আগে থেকে বেসিক ভালো থাকে। কিন্তু আমরা এটা ইন জেনারেল বলছি, আমরা ধরে নিচ্ছি আগে থেকে আপনার খুব বেশি প্রিপারেশন নেওয়া নাই, সেক্ষেত্রে আমি বলছি ডেইলি 8 থেকে 10 ঘন্টার নিচে পড়লে আসলে বিসিএস প্রিলিমিনারির মতো একটা পরীক্ষায় চান্স পাওয়া কঠিন। যারা জেনারেল সাবজেক্টের স্টুডেন্টরা যারা আছে, যারা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে নর্মাল সাবজেক্টে পড়াশোনা করেছে, তারা কিন্তু দেখা যায় যে ইউনিভার্সিটি লাইফ থেকেই বিসিএস এর জন্য প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। সেক্ষেত্রে আপনি যদি 2 মাস 8 থেকে 10 ঘন্টা না পড়েন তাহলে কিভাবে হবে? 8 থেকে 10 ঘন্টা পড়ে কিন্তু অনেক পড়া যায়। 8 থেকে 10 ঘন্টা ডেইলি পড়লে আপনি অনেক কিছু পড়তে পারবেন, যদি আপনি ডেইলি মনোযোগ দিয়ে পড়তে পারেন। এবং ডাক্তারদের মেধা আমি বলবো অন্যদের তুলনায় ভালো, মুখস্থ বিদ্যা অনেক ভালো ডাক্তারদের, এটা আসলে পরীক্ষিত। হ্যাঁ, আচ্ছা, এখন আরো কিছু কোশ্চেন দেখি আমরা। রৌনক জাহান বলেছেন ইন্টার্নশিপ করে তো 8 থেকে 10 ঘন্টা পড়া ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু অসম্ভব না। 8 থেকে 10 ঘন্টা যদি আপনি পড়তে না পারেন, 5 থেকে 6 ঘন্টা পড়েন। আচ্ছা, আমি বলি, আমার কিন্তু 36 বিসিএস এর প্রিলিমিনারি প্রিপারেশন আমি নিয়েছিলাম।
তখন আমার ইন্টার্নশিপ চলছিল, ইন্টার্নশিপের সময়। তো ইন্টার্নশিপ নিয়ে যখন আপনি বলেন, আমি একটু বলি। দেখেন, ইন্টার্নশিপ চলছিল এবং তখন আমার পেডিয়াট্রিক্স চলছিল। পেডিয়াট্রিক্স আমি যখন প্রিপারেশন নিই, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে আমাদের অনেক প্রেশার থাকে। আমার 6 থেকে 7টা নাইট করতে হয়েছে এই শেষ 15 দিনে, ঠিক আছে। তবে পরীক্ষার আগে আমি প্রায় 6 দিনের মতো গ্যাপ নিয়েছিলাম, 6 থেকে 7 দিনের মতো। আমার তখন রোটেশন চলছিল, সামহাও আমি ফাঁকি মেরেছিলাম, ফাঁকিবাজি করতে পেরেছিলাম। যাই হোক, ওই রোটেশনটা আমাকে পরে করে গ্যাপের মধ্যে করে দিতে হয়েছিল। যে এখন আমি যেটা বলছি, ইন্টার্নশিপের সময় আপনি বই নিয়ে যাবেন। ইন্টার্নশিপে কি আপনি সবসময় রোগী দেখছেন? অনেক সময় আমরা বসে থাকি, গল্প করি, আড্ডা দিই। হ্যাঁ, স্পেশালি যদি আপনার যখন এডমিশন ডিউটি না থাকবে, অন্যান্য সময় ওয়ার্ডে ডিউটি থাকলে কিন্তু আমরা কিছুটা টাইম একটু রিল্যাক্স অনেক সময় পাই। সো এই সময়টাকে আপনাকে পড়তে হবে। আমি কিন্তু, আমার কাছে 2টা ডাইজেস্ট ছিল। আমি ওই সময় একটা ডাইজেস্ট নিয়ে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে যেতাম। এটা দেখে অনেকে হাসাহাসি করেছে, অনেকে বলেছে যে এত পড়ার দরকারটা কি, তোমাদের তো সামনে অনেক সময় আছে। হ্যাঁ, আমি এগুলো কারো কোনো কথাই গ্রাহ্য করিনি, আমি আমার মতো পড়ে গেছি। আমি ডিউটির সময়, নাইট ডিউটি ছিল, হয়তো দেখে 3টা 4টা পর্যন্ত জেগে আছি, অনেক সময় রোগীর অ্যাটেন্ডেন্টরা ডাকছে। এর মাঝখানে আমি যতটুকু সময় পেয়েছি আমি পড়েছি। আপনার সাথে সবসময় বই রাখবেন, এর কোনো বিকল্প নাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকে জয়েন করেছেন। আজকের ক্লাসের পিডিএফ যদি আপনারা পেতে চান, তাহলে একটু কষ্ট করে আপনার ইমেল অ্যাড্রেসটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়া আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, আপনারা একটু কষ্ট করে আমাদের ডাক্তাররা আমাদের সাথে বেশি যুক্ত হয়েছেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস আমি একটু বলে নিই, আমাদের অনির্বাণ 9 ব্যাচে ভর্তির সুযোগ কিন্তু এখনো রয়েছে। অনির্বাণ 9 ব্যাচে এখনো স্টিল এডমিশন গোয়িং অন। আপনারা চাইলে এখনো এডমিশন নিতে পারেন, আমাদের পেজে ইনবক্স করতে পারেন। স্টিল এডমিশন গোয়িং অন। হ্যাঁ, যারা নতুন যুক্ত হয়েছেন, যারা এখনো অনির্বাণ ব্যাচে যুক্ত হননি, আমাদের আজকে থেকে ক্লাস শুরু হলো, ওরিয়েন্টেশন ক্লাস। এবং এর পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসটা হচ্ছে 9 তারিখ থেকে। সো একটু কষ্ট করে আপনারা আমাদের ক্লাসটা একটু ধৈর্য ধরে দেখেন। আমার মনে হয় যে ক্লাস থেকে কিছু না কিছু আইডিয়া পাবেন। আচ্ছা, প্রশ্নের উত্তর আমি দিই। ভাইয়া এস এম সাজিদ হোসেন বলেছেন, ভাইয়া এই মাস থেকে পড়া শুরু করলে লাস্ট প্রিলিমিনারিটা পাস করা পসিবল কি? আবার এফসিএস পার্ট, আমার এফসিপিএস পার্ট 1 হয়েছে, ট্রেনিং এ জয়েন না করে বিসিএস এর জন্য পড়তে চাচ্ছি, এটা কি ওয়াইজ ডিসিশন হবে ভাইয়া? দেখেন, আপনার যদি বিসিএসটা নেসেসারি হয়, অবশ্যই আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি চেষ্টা করতে পারেন বিসিএস এ ভালো করার জন্য, যেহেতু আপনার পার্ট 1 হয়েছে। আপনার যাদের পার্ট 1 হয়েছে, আমি ধরে নিচ্ছি যে তার একটা মানে তার মেডিকেল সায়েন্সের দিকে একটু আপনি এগিয়ে গেছেন, তার মানে এখন আপনার জন্য কিন্তু বিসিএসটা আরো বেশি জরুরি। হ্যাঁ, মেডিকেল সায়েন্স কিন্তু আপনার ক্যারিয়ার, মেডিকেলের ক্যারিয়ারটা একটু এগিয়ে গিয়েছে অলরেডি। এখন আপনার জন্য বিসিএসটাও কিন্তু দরকার। আপনি একজন পুরুষ ডাক্তার হলে অবশ্যই বিসিএসটা আরো বেশি জরুরি। আমি জেন্ডার ডিসক্রিমিনেশন করবো না, পুরুষ নারী দুজনেই দরকার, বাট পুরুষের জন্য বাস্তবিক দিক থেকে যদি আমরা বলি, সোশ্যাল পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে ছেলেদের জন্য আরো বেশি দরকার। যদি আমার কথাটা একটু সেক্সিস্ট মনে হতে পারে বা একটু জেন্ডার ডিসক্রিমিনেশন টাইপের মনে হতে পারে, কিন্তু এটা আসলে বাস্তবতা। তো যাই হোক, ভাইয়া মোহাম্মদ মুসলিউদ্দিন বলেছেন, ভাইয়া প্রিলিমিনারি কি মার্চ মাসেই হবে? এখন পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা ধরে নিচ্ছি 50-50 চান্স। পরীক্ষা পেছানোরও সম্ভাবনা আছে, দুইটাই আছে। কিন্তু আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন সবাই মার্চ মাস ধরেই প্রিপারেশনটা নিতে থাকেন। হ্যাঁ, আর আমরা যদি কোনো আপডেট পাই, মানে অথেন্টিক কোনো আপডেট যদি পাই, অনেকে অনেক কথা বলবে, কান দেওয়ার কোনো দরকার নেই। অথেন্টিক আপডেট আমরা দিব। হ্যাঁ, অথেন্টিক আপডেট আমরা দিতে পারবো। খাদিজা লিমা বলেছেন, ভাইয়া শীট কালেক্ট করতে যাচ্ছি, অফিস থেকে আগামীকাল আসা যাবে? আমাদের অফিস আগামীকালকে খোলা থাকবে। তারপরেও আপনি আমাদের পেজে একটু যোগাযোগ করবেন, সেক্ষেত্রে আপনাকে আরো অথেন্টিক ইনফরমেশন দিতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখন থেকে শুরু করলে সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। আপনি এসএস পার্ট 1 পাস করেছেন, আপনি যথেষ্ট মেধাবী। আপনি আগামী 2 মাস ভালো করে চেষ্টা করবেন, ডেইলি 10 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করবেন। অসম্ভব হওয়ার কিছুই না। হ্যাঁ, আমি প্রিলিমিনারি আগে আমার 36 এর কথা বলছি, আমার বিসিএস এর কথা বলছি, আমি কিন্তু 1 মাসের বেশি পড়তে পারিনি। কিন্তু এটা ঠিক যে আমার গণিতে বেসিক ভালো ছিল, ইংলিশটা আমার ভালো পারতাম। হ্যাঁ, তো এরকম কিছু ফ্যাক্টর ছিল। আর আপনারা যারা আগামী 2 মাস প্রিপারেশন নেয়ার একটা মানসিক একটা প্রস্তুতি নিয়েছেন, আমার মনে হয় যে আপনারা চেষ্টা করেন। অসম্ভব বলে কিছু নাই। আর ডাক্তারদের মেধা অন্যদের তুলনায় বেশি, বা ডাক্তারদের
পড়ার ধৈর্য এবং মনে রাখার ক্ষমতা অন্যদের তুলনায় বেশি, এবং আসলে প্রিলিমিনারির জন্য আমি মনে করি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আপনি অবশ্যই পারবেন, এবং আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করেন, আমাদের এক্সামগুলো রেগুলার দেন। আমরা শেষের দিকে পরীক্ষার 1 সপ্তাহ থেকে 10 দিন আগে বা 15 দিন আগে আপনাদেরকে আরো কিছু শর্ট সাজেশন দিব, বাট এটা এখনই দেওয়া সম্ভব হচ্ছে না, আর এখন আসলে একটু ওয়াইডলি প্রিপারেশন নেই ভালো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। তাহলে যেটা বলছিলাম, তাহলে অবশ্যই ডেইলি 8 থেকে 10 ঘন্টা আপনারা অবশ্যই চেষ্টা করবেন পড়াশোনা করার জন্য। ডু ম্যাথস রেগুলারলি। আপনারা যারা গণিত থেকে অনেকদিন ধরে ডিটাচ, অবশ্যই মোহাম্মদ ইমরান প্রশ্ন করেছেন, বিসিএস এর এই ব্যাচের সাথে কি ইনক্লুডেড, শীট বই কিছু? আচ্ছা, ক্লাস এক্সামের ব্যাপারে ডিটেইলস জানতে চাই। এই ব্যাচের সাথে আপনারা শুধুমাত্র পিডিএফ পাবেন, এটা অনলাইন ব্যাচ, পিডিএফ পাবেন। আপনাদের আপনি যদি শীট কিনতে চান, হার্ড কপি শীট আপনারা আলাদাভাবে অর্ডার দিয়ে কিনতে পারেন, বা আমাদের অফিস গ্রিন রোডে আমাদের অফিসে গিয়ে আপনি কালেক্ট করতে পারেন শীটটা। হ্যাঁ, আর আমাদের ব্যাচের কোর্স ফিও কিন্তু অনেক কম, মাত্র 5,000 টাকা। 2-3 দিন আগে ডিসকাউন্ট ছিল, এখন আর ডিসকাউন্ট অফারটা নেই। মাত্র 5,000 টাকায় আপনি এই 2 থেকে 2.5 মাসের আমাদের প্রিলিমিনারি এক পর্যন্ত 60টার উপরে আপনি ক্লাস পাবেন, এক্সাম পাবেন, পিডিএফ পাবেন, রেগুলার গাইডলাইন পাবেন, আমাদের মেসেঞ্জারে মেন্টরদের সাপোর্ট পাবেন। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে যারা গণিত থেকে দুর্বল তাদের কিন্তু রেগুলার একটু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তবে আমি মেন্টাল এবিলিটি তুলনামূলকভাবে অনেক ইজি, কিন্তু ম্যাথটা আপনাদের অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে, এবং ম্যাথটা আপনার স্ট্রং জোন নাকি উইক জোন এটা আপনাকে ডিটারমাইন করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলবো, যারা দেখা যায় যে একটু জড়তা কাজ করে, মানে হয়তো আপনি নিজে পড়া শুরু করতে পারছেন না, তারা চাইলে একজন পার্টনার নিয়ে পড়তে পারেন। এই পার্টনারটা অফলাইনেই হতে হবে এরকম না, অনলাইনে আপনার যে কোনো পার্টনার, আপনার কোনো ফ্রেন্ড হতে পারে। হ্যাঁ, তার সাথে আপনি কিন্তু একসাথে স্টাডি করতে পারেন। হ্যাঁ, যেমন আপনি হোয়াটসঅ্যাপে পড়তে পারেন, বা গুগল মিটে লিঙ্ক দিয়ে দুজন মিলে পড়তে পারেন। হ্যাঁ, পড়াটা মানে কিন্তু এটা না যে টোটাল পড়াটাই তার সাথে পড়তে হবে এরকম না, অনেকভাবে পড়া যায়। অনেকে আছে যে একসাথে হয়তো একজন বললো আরেকজন শুনলো, তারপর আরেকজন বললো আরেকজন শুনলো, এইভাবে হয়। অথবা একজনকে পড়া ধরলো, হয়তো আপনারা চিন্তা করেন যে সারাদিন হচ্ছে এই টপিকটা পড়বেন। হ্যাঁ, সারাদিন আপনি বাংলাদেশের অভ্যুদয় পড়বেন, 8 থেকে 10 ঘন্টা পড়লেন, রাত্রে 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা একজনকে পড়া ধরলেন, এটাও কিন্তু হয়। হ্যাঁ, তো এইভাবে পার্টনার নিয়ে আপনারা পড়তে পারেন, বা আমাদের যারা আমাদের ব্যাচে আছেন তারা হয়তো আমাদের ক্লাসটা হলো, আজকে রাতে আমাদের ক্লাস হলো, পরের দিন সারাদিন আপনারা একজনের সাথে একটু ডিসকাস করলেন, মাঝে একজনকে এই পড়াটা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, তারপরে আবার ওই নেক্সট দিন যে পরীক্ষাটা হবে সেটার জন্য আপনারা একজনকে পড়া ধরলেন এবং ওই পরীক্ষাটার প্রস্তুতি নিলেন। তাহলে পার্টনার নিয়ে পড়লে অনেকের জন্য ভালো হয়, আবার অনেকে হয়তো পার্টনার নিয়ে পড়াটা পছন্দ করে না, আপনাদের প্রেফারেন্স। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমরা চলে আসি পরের অংশে। কয়েকটা জিনিস খুব জরুরি, নিজের মতো করে নোট করা। এই নিজের মতো করে নোট করা কথাটা খুব ইম্পর্টেন্ট। শায়লা হোসেন, ক্লাস কি রেকর্ডেড থাকবে? এক্সাম কি যে কোনো সময় দেওয়া যাবে? অবশ্যই, আমাদের প্রত্যেকটা ক্লাস বিসিএস প্রিলিমিনারি আগ পর্যন্ত রেকর্ড থাকবে, এবং এক্সামও আপনি যে কোনো সময় দিতে পারবেন। তবে 24 ঘন্টার মধ্যে এক্সাম দিলে আপনি মেরিট লিস্টে থাকবেন। আমি আমাদের অ্যাপটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই প্লিজ একটু কষ্ট করে যুক্ত থাকেন। আমি কিন্তু আমাদের অ্যাপটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমাদের অ্যাপের কিছু স্পেশাল ফিচার আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো যেটা বলছিলাম যে অবশ্যই আপনারা নিজেদের মতো নোট করে নেবেন, নিজেদের মতো নোট। যেমন হচ্ছে আমার যেটা পছন্দ, গণিতের সব সূত্র একসাথে নোট করে নেবেন, মানসিক দক্ষতার কিছু নিয়ম প্লাস মানসিক দক্ষতার শর্টকাট নিয়ম একসাথে নোট করে নেবেন। এছাড়া আপনার যেগুলো মনে থাকে না, কঠিন টপিক সাল বা এই ধরনের জিনিসগুলো যেগুলো আপনার মনে থাকে না, গণিতের সূত্র অবশ্যই নোট করবেন, মানসিক দক্ষতার নিয়মগুলো অবশ্যই নোট করবেন নিজের মতো। পরীক্ষার আগে 2 দিন যাতে চোখ বুলায় আপনি যেতে পারেন। হ্যাঁ, কঠিন টপিক যেগুলো আপনার ইম্পর্টেন্ট কিন্তু কঠিন টপিক মনে থাকছে না, মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর সেক্টর কমান্ডারের নাম, বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলা, হ্যাঁ, বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের যে অনুচ্ছেদগুলো, এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু মনে থাকে না, এগুলো আপনি নিজের মতো করে নোট করে দিবেন। অ্যারেঞ্জ ইউর স্টাডিজ, পড়াটা গুছিয়ে পড়তে হবে। হ্যাঁ, আপনার মূল টার্গেট থাকবে আপনি যে পড়াই পড়েন না কেন, একটা বা দুইটা সোর্স থেকে পড়বেন, এবং একাধিক সোর্স থেকে যদি পড়েন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন কোন জায়গা থেকে পড়েছেন সেটা আপনি নোট করে নেন। ধরেন আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সটা, হ্যাঁ, আমাদের নোট থেকে পড়লেন। হ্যাঁ, সাথে একটা ডাইজেস্ট থেকে পড়লেন। এখন মেইনলি ধরেন আমাদের নোট থেকে পড়েছেন। হ্যাঁ,
আমাদের শীট থেকে পড়েছেন, কিন্তু ডাইজেস্ট থেকে যে অংশগুলো পড়েছেন সেটা আপনি আমাদের শীটে লিখে রাখবেন। এই টপিকটা ডাইজেস্টের এত পৃষ্ঠায় আছে, তাহলে সহজে আপনি একসাথে আপনি সবগুলা জিনিস খুঁজে পাবেন। বুঝাইতে পারলাম কিনা? মূল কথা হচ্ছে পড়াটা গুছিয়ে পড়তে হবে, যাতে পরীক্ষার আগের 7 দিনে আপনি ভালোভাবে সবকিছু রিভাইজ দিতে পারেন। যারা গুছিয়ে পড়ে তারা অনেক অনেক বেশি এগিয়ে থাকে যারা অগোছালো ভাবে পড়ে তাদের থেকে। আচ্ছা, কুমার প্রত্যাশা দে কি কি বুকস পড়তে হবে? বুক লিস্টটা অলরেডি আমাদের 9 নম্বর যে অনির্বাণ ব্যাচ, অনির্বাণ 9 ব্যাচের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। বুক লিস্টটা নিয়ে আমি এখন আর বলছি না। আপনারা যারা আমাদের অনির্বাণ ব্যাচে যুক্ত আছেন, অনির্বাণ 9 ব্যাচে, তারা সবাই অলরেডি বুক লিস্ট পেয়ে গেছেন। আমাদের শীট পড়বেন, সাথে একটা ডাইজেস্ট পড়বেন, সাথে কিছু বইয়ের লিস্ট আমি দিয়ে দিয়েছি, সেটা আপনারা পড়তে পারেন। আমার নন মেডিকেল ফ্রেন্ডদের দেখেছি সাবজেক্ট ওয়াইজ তারা আলাদা আলাদা বই পড়ে, আমাদের কেউ কি সেটা পড়তে হবে? পড়লে কি অল্প সময়ে কমপ্লিট করা পসিবল হবে? না, আমি বুক লিস্ট দিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা জিনিসের জন্য আপনি আলাদা বই পড়বেন সেই সুযোগটা আসলে নাই। আমাদের শীট পড়বেন, সেই সাথে আপনারা যে কোনো একটা ডাইজেস্ট পড়বেন। আর কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে, যেমন বাংলা ব্যাকরণ, আপনাকে নবম দশম শ্রেণীর বাংলা বইটা সাথে রাখতেই হবে। এরকম আমি কিন্তু বুক লিস্টটা দিয়ে দিয়েছি, সেটা ফলো করলেই হবে। আহসানুল হক সাজু বলেছেন, আমার কাছে আপনাদের 45-এর শীট আছে ভাইয়া, সেখান থেকে কি 46-এর শীট কি একটু ডিফারেন্ট আছে? একটু ডিফারেন্স আছে। যেমন 46-এর শীটে আমরা কিছু কিছু 45-এর নতুন টপিক অ্যাড করেছি, তবে 45-এর শীটে মোটামুটি আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, আশা করা যায়। এডমিশন নিয়ে কি শীট ফ্রি দেওয়া হবে? না, এডমিশনের শীট আমরা ফ্রি দেই না, কারণ আমাদের কিন্তু এডমিশনের খরচ অনেক কম। আমাদের এডমিশনের খরচ ছিল মাত্র 3500 টাকা। 3 দিন আগেও এডমিশনের খরচ ছিল মাত্র 3500 টাকা, এখন 5000 টাকা। 5000 টাকার নর্মাল ফি ছিল এবং ডিসকাউন্ট অফারে 3500 টাকা ছিল। তো আমরা আসলে এত কম খরচ রাখছি, এখানে আমরা শীটটা আলাদাভাবে দিতে পারছি না। শীটটা আপনি চাইলে আলাদাভাবে আপনি নিতে পারেন, এটা আপনাকে অর্ডার দিয়ে নিতে হবে বা আমাদের অফিসে গিয়ে নিয়ে নিতে পারেন। আর আমরা পিডিএফটা দিব, হ্যাঁ, এবং আমাদের পিডিএফ অনুযায়ী পড়ানো হবে, এবং অন্যান্য জিনিস পড়ালে ক্লাসে মেন্টররা বলে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনার নিজের স্ট্রং জোন এবং উইক জোন আপনাকেই খুঁজে বের করতে হবে। এটা আসলে আমি খুঁজে বের করে দিতে পারবো না, বা অন্য কোনো মেন্টররা বের করে দিতে পারবেন না। রাবেয়া আক্তার যিনি বলেছেন শীট প্রাইস, শীটের দাম হচ্ছে প্রায় 900 টাকার মতো, 900 বা 950 টাকা পড়বে। আপনারা আমাদের পেজে ইনভেস্ট করলে আরো ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, আপনার স্ট্রং এবং উইক জোনটা খুঁজে বের করবেন। হ্যাঁ, যেমন আমার স্ট্রং জোন ছিল ম্যাথ, আমার স্ট্রং জোন ছিল ইংলিশ গ্রামার। তাহলে এই স্ট্রং জোনগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে উইক জোন। আমার উইক জোন ছিল জেনারেল নলেজ, যদিও জেনারেল নলেজটা বলা যায় যে অনেকের ক্ষেত্রে উইক জোন। যারা জেনারেল নলেজ রেগুলার প্র্যাকটিস করেন তারা ছাড়া বাকিদের জন্য উইক জোন হতে পারে। তাহলে আপনার স্ট্রং জোন এবং আপনার উইক জোন আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার জন্য যেটা স্ট্রং জোন, আরেকজনের জন্য কিন্তু সেটা উইক জোন হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, রিভাইজ, কোনো বিকল্প নাই, রিভিশন দেওয়ার কোনো বিকল্প নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো বারবার রিভাইজ দিতে হবে, এবং এই জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত এক্সাম নেয়ার এবং রিভিউ এক্সাম নেওয়ার চেষ্টা করব। এবং স্পেশালি যদি শেষের দিকে আমরা সময় পাই, তাহলে আমরা আলাদাভাবে সাবজেক্ট ফাইনালগুলো নিব। হ্যাঁ, যদি আমরা সময় পাই, আসলে সময়ের একটা ব্যাপার এখানে আছে। স্পেশালি আপনারা যেহেতু একদম অনেক শেষের দিকে, আপনারা আমাদের সর্বশেষ ব্যাচ, আপনারা একদম শেষে জয়েন করছেন, তো সময়ের একটা ব্যাপার আপনাদের সাথে, সময় একটা ঘাটতি থাকতে পারে যদি মার্চ মাসে পরীক্ষা হয়ে যায়। কিন্তু যত বেশি সম্ভব রিভিশন দিতে হবে যেগুলো মুখস্থ টাইপের জিনিসগুলো। আমি আরেকটা কাজ করতাম, আমি আপনাদেরকে বলে দিই, এই যে দেখেন নিজের মতো নোট। এখন ধরেন বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের যে অনুচ্ছেদগুলো আছে, এগুলো তো অসম্ভব গুরুত্বপূর্ণ। এখন এটা যদি আপনি একটু নিজের মতো নোট করে নেন, এবং এটা যদি আপনি একদিন পরপর দেখেন বা সপ্তাহে অন্তত 2-3 দিন দেখেন, কঠিন প্লাস ইম্পর্টেন্ট, আপনি নোট করবেন এবং রিভিশন দিবেন কোনগুলো জানেন? কঠিন প্লাস জরুরি, যেগুলো কঠিন এবং জরুরি, এই জিনিসগুলোকে আপনি নোট করবেন, বারবার রিভিশন দিবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে এই সাজেশনগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, এগুলো একটু চেষ্টা করবেন ফলো করার। এবার আমি চলে আসি আমাদের যে রুটিনটা, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আনোয়ার পারভেজ বলছেন ভাইয়া পিডিএফটা লেকচার হবে, ওইটার হার্ড কপি কি শীটটা? হ্যাঁ, পিডিএফ আর হার্ড কপি একই, পিডিএফটা সফট কপি আর হার্ড কপি তো হার্ড কপি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের একটু দেখেন, আমাদের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। এর মধ্যে আমরা বলেছিলাম যে 40% ক্লাস লাইভ হবে। হ্যাঁ, 40 থেকে 50% ক্লাস আমরা আরো বেশি লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করবো। শেষের দিকে আমরা কিছু সাজেশন ভিত্তিক ক্লাস নিব। দেখেন, তাহলে আপনাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস, 9 তারিখে আপনাদের আইসিটি ক্লাস, ঠিক আছে, 10 তারিখে আবার ভূগোল ক্লাস, 11 তারিখে আইসিটি 2 নাম্বার ক্লাস, হ্যাঁ, 12 তারিখে ভূগোল 2। এর মধ্যে কিছু ক্লাস আপনার
আপলোড দেওয়া হবে, আবার কিছু ক্লাস হচ্ছে লাইভ, আর কিছু ক্লাস হচ্ছে রেকর্ডের আপলোড দেওয়া হবে। হ্যাঁ, স্পেশালি আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো লাইভ নেওয়ার জন্য। হ্যাঁ, আর আমার মনে হয় যে আপনারা আমাদের এই রুটিনটা ফলো করলে, যেহেতু আপনাদের সময় কম, এই জন্য একটু কম্প্যাক্ট রুটিন হয়ে যাচ্ছে, এর বাইরে আসলে কিছু করার নাই। কারণ সময় যেহেতু 2 মাস, 2 মাস তো 60 দিন, তাই না? অলরেডি আমাদের ক্লাস কিন্তু 60+ ক্লাস আপনারা পাবেন। তো 60+ ক্লাস আপনাদের আমরা যদি 60 দিনে দিতে চাই, তাহলে অবশ্যই আপনাদেরকে একটু কমপ্লেক্স ক্লাস করতে হবে, এবং আমাদের রেগুলার এক্সামের বিষয় এবং ক্লাসের বিষয় কিন্তু আমাদের রুটিনে দিয়ে দেওয়া আছে। আমার মনে হয় অনির্বাণ 9 ব্যাচের যারা আছেন তারা অলরেডি সবাই পেয়ে গেছেন। এটা ফলো করলে আপনাদের জন্য আপনারা যদি রেগুলার এই ক্লাসগুলো করেন এবং এক্সামগুলো দেন, আমার মনে হয় যে প্রিপারেশনটা অনেক ভালো হবে। রাবেয়া আক্তার জেনি বলেছেন, ভাইয়া আবার ডিসকাউন্ট দেওয়া যায়? ভাইয়া আসলে এখন আর ডিসকাউন্টের সুযোগ নেই, তারপরেও আপনি আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য। কিন্তু আসলে ডিসকাউন্ট অফার কিন্তু চলে গেছে, এবং আমরা কিন্তু বারবার বলেছি আমাদের ডিসকাউন্ট অফারের কথা। আচ্ছা, এখন আমরা চলে আসি অ্যাবাউট আওয়ার অ্যাপ। আমাদের অ্যাপটা খুবই ওয়েল ডেভেলপড একটা অ্যাপ। পরীক্ষা দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেমন একটু দেখিয়ে দিই আপনাদের, আমাদের অ্যাপের কিছু ফিচার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে গুগল প্লে থেকে বা প্লে স্টোর থেকে আপনি আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে E.8। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাপ, আমাদের একদম এক্সক্লুসিভ এডুকেশন এইডের নিজস্ব অ্যাপ এটা। হ্যাঁ, এটা আমার ইনস্টল করা, এই জন্য এখানে আনইনস্টল দেখাচ্ছে। আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, সবাই যারা দেখছেন সবাই একটু কষ্ট করে ডাউনলোড করে নেন, এখানে আপনার অনেক উপকার পাবেন, অনেক এক্সাম আপনারা ফ্রি পাবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাপে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। হ্যাঁ, এখানে দেখেন কোয়েশ্চেন ব্যাংক আছে। হ্যাঁ, এখানে আমাদের এক্সাম আছে, আমাদের কোয়েশ্চেন ব্যাংক আছে, কোর্সগুলো আপনারা আরো ডিটেলস পাবেন পরবর্তীতে, ব্লগ আছে, নোটিশ আছে, নোটিশ বোর্ডে আমরা অনেক নোটিশ দিয়ে থাকি, প্রয়োজনীয় নোটিশগুলো আপনারা পেয়ে যেতে পারেন এখান থেকে। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংকে আপনি যাবেন, আজকে রাতেই আপনি ডাউনলোড করে দেখতে পারেন, এবং অবশ্যই যারা আগে ডাউনলোড করেছেন তারা আপডেট দিতে হবে। যদি কোনো সমস্যা হয় আমাদের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করবেন। আপডেটেড ভার্সনটা দেখেন, এখানে আপডেটেড ভার্সন, এখানে আপডেট পাবেন। আপডেটটা দিয়ে দিলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আপডেট দিলে আপনি লেটেস্ট কোশ্চেনগুলো পাবেন। অনেকে আমাদেরকে বলে থাকেন যে ভাইয়া কোশ্চেনগুলো আমি পাচ্ছি না। আপডেট না দেওয়া থাকলে কিন্তু লেটেস্ট কোশ্চেন আপনি পাবেন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা চলে আসি আমাদের, তাহলে অ্যাপে আপনি কয়েকটা অংশ দেখতে পাবেন, এর মধ্যে কোশ্চেন ব্যাংক অংশে আপনি ক্লিক করবেন, এইখানে ঢুকবেন। এইখানে ঢুকে দেখেন আপনি বিসিএস এর কোশ্চেন পাবেন। বিসিএস এর মোটামুটি 37 থেকে শুরু করে 45 বিসিএস পর্যন্ত আমাদের 9 থেকে 10টা বিসিএস এর কোশ্চেন গুলা দেয়া আছে। এটা মোটামুটি ফ্রি, এটা মোটামুটি সবার জন্য ফ্রি। হ্যাঁ, তো আপনারা যারা আমাদের অ্যাপটা ডাউনলোড করেছেন তারা এই পরীক্ষাগুলো আপনারা চাইলে দিতে পারেন। স্পেশালি আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো, এই রেগুলার আপনি বিগত বছরগুলার কোশ্চেন সলভ করার চেষ্টা করবেন, এবং এটা অবশ্যই আপনার অনেক বেশি উপকারে আসবে। জুবাইর হোসেন বললেন অ্যাপ স্টোরে তো ভাইয়া পেলাম না। আচ্ছা, আপনি আমাদের পেজে ইনবক্স করেন, আমাদের পেজে আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, না পাওয়ার তো আসলে কোনো কারণ নাই। আমার মনে হয় আপনি স্পেলিংটা ভুল লিখেছেন কিনা। এই যে দেখেন, এইভাবে E.8 লিখে, এই যে দেখেন গুগল প্লে থেকে আমি এটা আপনাদেরকে গুগল প্লে থেকেই দেখিয়েছি, সো অবশ্যই পাওয়ার কথা। আচ্ছা, তাহলে এই যে বিগত 9 থেকে 10টা বিসিএস এর কোশ্চেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবং সবচেয়ে কনভেনিয়েন্ট ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা আপনি 3টা ভাবে দিতে পারবেন। হ্যাঁ, আপনাকে যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনি 3টা মোড পাবেন। একটা হচ্ছে ভিউ মোড, একটা হচ্ছে রিভিশন মোড, একটা হচ্ছে এক্সাম মোড। ভিউ মোড মানে জাস্ট আপনার মনে হচ্ছে আপনি পরীক্ষা দিবেন না, আপনি জাস্ট কোশ্চেনগুলো দেখবেন এবং উত্তরগুলোর সাথে সাথে দেখে ফেলবেন, যেটা আমরা একটা বই থেকে বা একটা কোশ্চেন ব্যাংক থেকে আমরা দেখতে পাই, তাই না? এটা হচ্ছে ভিউ মোড। হ্যাঁ, রিভিশন মোড হচ্ছে আপনি 10টা কোশ্চেন সলভ করবেন, ওইখানে 10টা কোশ্চেন দিবেন, পরীক্ষা দিবেন, সাথে সাথে অ্যান্সার দেখে ফেলতে পারবেন। হ্যাঁ, এটাতে হচ্ছে অ্যান্সার অলরেডি দেয়া, এটা হচ্ছে আপনি সাথে সাথে অ্যান্সার দেখতে পারবেন, সাথে সাথে একটা কোশ্চেন দিবেন, সাথে সাথে আপনি অ্যান্সার দেখতে পারবেন। এটা হচ্ছে এক্সাম মোড, হচ্ছে আপনি ধরেন আপনার 200টা কোশ্চেন আছে, 200টা কোশ্চেন দিয়ে তারপর ফাইনালি অ্যান্সার গুলা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে 3টা মোডেই কিন্তু আপনি পরীক্ষা দিতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাপের একটা স্পেশালিটি। আমি আবারও বলছি, আপনারা যারা আমাদের অ্যাপটা ডাউনলোড করেছেন তারা এই পরীক্ষাগুলো আপনারা ফ্রি দিতে পারবেন, কোনো কোড লাগবে না। আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত কোড দিয়ে থাকি, আপনারা এই পরীক্ষাগুলো ফ্রি দিতে পারবেন। আপনি এখানে ক্লিক করলেই আমাদের অ্যাপে ক্লিক করবেন,
আমাদের কোশ্চেন ব্যাংকে যাবেন, কোশ্চেন ব্যাংকে গিয়ে কোশ্চেনগুলো দেখতে পারবেন এবং বিভিন্ন মোডে আপনি পরীক্ষা দিতে পারবেন। ভিউ মোডে আপনি শুধু সরাসরি অ্যান্সার দেখতে পারবেন। রিভিশন মোডে আপনি একটা করে কোশ্চেন সলভ করলেন, সাথে সাথে অ্যান্সার দেখতে পারবেন। আপনি নিজেকে টেস্ট করলেন, আপনার সময় আছে 10 মিনিট, আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সময় আছে আপনার কাছে 10 মিনিট 15 মিনিট, আপনি ভাবলেন যে আপনি 15টা কোশ্চেন সলভ করবেন। এইখানে ঢুকে আপনার নিজের মতো প্রথমে একটা অ্যান্সার দিলেন, এটা ভুল না সঠিক সাথে সাথে আপনি দেখতে পারবেন। আর এক্সাম মোড আপনার কাছে যখন সময় থাকবে তখন আপনি এক্সাম দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। যেমন ধরেন আপনি, এটা হচ্ছে ভিউ মোড। এটা হচ্ছে ভিউ মোড। প্রথম যে মোডটা বললাম এটা হচ্ছে ভিউ মোড। এখানে সরাসরি অ্যান্সার দেয়া আছে। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? হ্যাঁ, সেই সাথে আপনি এই যে দেখেন এখানে একটা অপশন আছে শো এক্সপ্লেনেশন। আপনি এখানে এক্সপ্লেনেশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার কিন্তু এখানে একটু পড়াও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি ভিউ মোডে সরাসরি অ্যান্সারটাও দেখতে পাচ্ছেন, সাথে এক্সপ্লেনেশনটাও করতে পারছেন। সবগুলো মোডে এরকম। আচ্ছা, এরপরে ধরেন এটা হচ্ছে রিভিশন মোড। এখানে জাস্ট আপনি এই কোশ্চেনটা পড়বেন, এখানে আপনার ইচ্ছা মতো অ্যান্সার দেখাবেন, সাথে সাথে আপনি অ্যান্সার কিন্তু দেখতে পারবেন এবং সাথে সাথে এক্সপ্লেনেশনও পেয়ে যাবেন। তো আশা করছি আমাদের এই অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারেন এবং আমাদের যারা পরীক্ষার্থী যারা আছেন বা আমাদের ব্যাচের অনির্বাণ 9 ব্যাচের যারা আছেন তারা অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করবেন। আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনি যদি অ্যাপল ফোন ইউজার হন বা আইফোন ইউজার হন, সেক্ষেত্রে আপনি iOS এর স্টোরে এখনো আসেনি, কিন্তু আপনার ওয়েবসাইট থেকে পরীক্ষা দিতে পারবেন। আমাদের টেকনিক্যাল টিম যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে ব্যবস্থা নেবে। আচ্ছা, আমার মনে হয় যে আমি অনেক কথা বলে ফেলেছি অ্যাপ নিয়ে। আপনারা যারা এখনো আমাদের অনির্বাণ 9 ব্যাচে এডমিশন নেননি তারা এখনো এডমিশন নিতে পারেন। এখনো এডমিট হওয়ার সুযোগ রয়েছে। আমাদের পেজে ইনভেস্ট করতে পারেন এবং ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি একটু সিলেবাসের অংশগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, সিলেবাসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। সিলেবাসটা আমি আপনাদেরকে একটু চলেন আমরা পিএসসি সিলেবাসটা একটু দেখে নেই। আপনারা সবাই জানেন যে কতগুলা সাবজেক্ট এখানে রয়েছে। আমার মনে হয় মার্কস ডিস্ট্রিবিউশন আপনারা জানেন, আমি আবারও বলবো। আচ্ছা, দেখেন এখানে বাংলা ভাষা ও সাহিত্য টোটাল 35 নাম্বার। আমি জাস্ট একটু গ্লিমসটা দেখাচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, এখানেও টোটাল 35 নাম্বার। বাংলাদেশ বিষয়াবলী টোটাল 30 নাম্বার। আন্তর্জাতিক বিষয়াবলী এখানে 20 নাম্বার, মানে জেনারেল নলেজ যেটাকে বলে, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইংলিশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুইটা মিলে হচ্ছে 50 নাম্বার। ভূগোলে 10, সাধারণ বিজ্ঞানে 15, কম্পিউটার তথ্য প্রযুক্তি যেটা এখন একটু কঠিন হয়ে যাচ্ছে এখানে 15 নাম্বার, গাণিতিক যুক্তি 15, মানসিক দক্ষতা এখানে 15 নাম্বার, সবশেষে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এখানে 10 নাম্বার। আমি সংক্ষেপে একটু আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা এই কম সময়ের প্রিপারেশনে কোন কোন জিনিসের উপর বেশি ফোকাস করবেন। প্রথমেই বাংলা ভাষা বা ব্যাকরণ, এখানে 15 নাম্বার, তাই না? এই 15 নাম্বারের মধ্যে আপনি খুব ইজিলি যদি একটু ভালো প্রিপারেশন নেন, একটু চেষ্টা করেন, খুব ইজিলি আপনি 12+ স্কোর করতে পারবেন। এটা আমরা এসএসসি লেভেলে সবাই বাংলা ব্যাকরণ পড়ে এসেছি, এসএসসি এইচএসসি লেভেলে, এবং বিসিএস এর গুলা কিন্তু এর থেকে খুব বেশি কিছু না। সো 12+ নাম্বার স্কোর করা কঠিন না। এর মধ্যে আমি বলি যে টপিকগুলা থেকে সহজে আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন, যেমন ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, মোটামুটি হবে এই টপিকগুলো আপনার জন্য যথেষ্ট ইজি হবে। এছাড়া যেগুলো আপনি রেগুলার পড়লেই পারবেন, যেগুলো আপনার রেগুলার একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, একটু মুখস্থ টাইপের, পরিভাষা, সমার্থক, বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ, জাস্ট সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, কঠিন হবে, একটু কঠিন হবে যেটা, মানে এটা আমি আমার কাছে মনে হয় যে এগুলা খুব ইজি, হ্যাঁ, এগুলা পড়লেই আপনারা পারবেন। আর এটা হচ্ছে একটু মুখস্থ টাইপের, এগুলো একটু মুখস্থ টাইপের। আরেকটা মুখস্থ টাইপের আছে, এটা হচ্ছে বানান। হ্যাঁ, বানানটা একটু মুখস্থ টাইপের, এটা লিখে প্র্যাকটিস করবেন। বানান সবাই লিখে প্র্যাকটিস করবেন, শুধু দেখলে হবে না। হ্যাঁ,
আচ্ছা, এরপরে চলে আসি, আর একটু বুঝে পড়তে হবে আপনাদের, যেমন বাক্য শুদ্ধি একটু বুঝে পড়তে হবে। বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, অপপ্রয়োগ, সন্ধি, সমাস। আচ্ছা, আমি কেন একটু এলাবোরেট করে বলছি, এই দেখেন এগুলা কিন্তু একটু ক্লাস করবেন, এগুলো অবশ্যই ক্লাস করবেন। হ্যাঁ, এগুলা কিন্তু আপনাদেরকে একটু বুঝে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে কঠিন আমার কাছে যেটা লাগতো সেটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় আসলে মুখস্থ করেও হয় না, বুঝেও হয় না। তারপরে কমন গুলা প্রয়োগ করতে হবে, কমন গুলা একটু পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে দেখেন, আপনি ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য এগুলা মোটামুটি নিজে থেকে পড়লেই পারবেন। পরিভাষা, সমার্থক, বিপরীত শব্দ, বানান, এটা একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে একটু মুখস্থ করে নিতে হবে। এরপরে আছে বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, সন্ধি, সমাস, এটা একটু বুঝতে হবে। যেমন সমাজ যদি আপনি একটু শর্টকাট নিয়মটা জানেন, একটু বুঝেন, আমাদের ক্লাসগুলো করেন, আমার মনে হয় আপনি অ্যান্সার করতে পারবেন। আর প্রত্যেকটা একটু কঠিন, এটা একটু মুখস্থ আছে, একটু বোঝারও ব্যাপার আছে, এটা বারবার একটু প্র্যাকটিস করলে হয়। আর না হলে আপনি এটা বাদ দিয়ে দিবেন, একদমই যদি না পারেন বাদ দিয়ে দিবেন। আচ্ছা, তবে কমন গুলো, যেমন বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসি আমরা বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের মধ্যে প্রাচীন এবং মধ্যযুগ, এখানে 5 নাম্বার। প্রাচীন প্লাস মধ্যযুগ, এখানে কত নাম্বার? টোটাল নাম্বার কত? 20। প্রাচীন এবং মধ্যযুগ হচ্ছে 5। এই 5-এর মধ্যে আপনি 4 বা 5 পাবেন। মানে এখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসে, এখানে পড়াও খুব বেশি না। হ্যাঁ, অন্যদিকে চলে আসে আমরা আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে একটা সমুদ্র, মানে এটা সমুদ্র না বলে মহাসমুদ্র বলা ভালো। হ্যাঁ, মহাসমুদ্র। এখন এখানে আসলে অসংখ্য অসংখ্য সাহিত্যিক আছেন, অসংখ্য অসংখ্য কবি আছেন, অসংখ্য অসংখ্য নাট্যকার আছেন। হ্যাঁ, ধরেন বিগত বই মেলায় যেসব বই বেরোয়েছে, এরাও তো যে বইগুলো বেরোয়েছে, হ্যাঁ, এই বইগুলো তো বাংলা সাহিত্যের অংশ, তাই না? এখন এটা একটা মহাসমুদ্র, তাহলে আমাদের টেকনিক্যালি কিছু কিছু জিনিস মিস করা যাবে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, A to Z পড়তে হবে। বিগত দিনে আমি একটা ক্লাস নিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অবশ্যই এই দুজনের থেকে প্রশ্ন আসবেই। আরেকজন আমি বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া আমরা 11 জন কবি সাহিত্যিকের একটা তালিকা দিব, 11 জন সাহিত্যিকের একটা তালিকা দিব, ওইটা মিস করবেন না কেউ। হ্যাঁ, এটা থেকে অবশ্যই পড়বেন। অনেকে আছে কিন্তু বাংলা সাহিত্য সম্পর্কে এমনিতেই ভালো ধারণা রাখে, তাদের জন্য এই সেগমেন্টটা ইজি হবে। আচ্ছা, এরপরে চলে আসি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন। এই রিলেটেড যা আছে খুব ভালো করে পড়ে ফেলতে হবে। আপনি যদি বাংলা সাহিত্য মোটামুটি ভালো করে পড়েন, আসলে বাংলা সাহিত্যে 10 স্কোর করাটাও কঠিন, কিন্তু আপনার টার্গেট থাকবে মিনিমাম 10 বা 10 প্লাস স্কোর করা। হ্যাঁ, আমরা আমাদের পিডিএফ বা ডাইজেস্ট থেকে সাজেস্ট করব আপনারা কি কি ভালো করে পড়বেন, এগুলো আমরা আসলে বলে দিব, ক্লাসে আমরা বলে দিব। আপনারা মিনিমাম, আমার মনে হয় যে আমাদের ক্লাস ফলো করেন, প্লাস আমাদের শিট ফলো করেন, প্লাস যে কোনো একটা ডাইজেস্ট ফলো করেন, তাহলে মোটামুটি আপনার হয়ে যাবে। আর কিছু শর্টকাট নিয়ম আছে, কিছু সূত্র আছে, সেগুলো আমরা বলে দিব। না, অ্যাপল জুবায়ের বলেছেন যে অ্যাপল স্টোরে তো ভাইয়া পেলাম না, অ্যাপল স্টোরে এটা নাই না, অ্যাপল স্টোরে নাই, কারণ অ্যাপল স্টোরে এখনো আসে নাই। আপনি হচ্ছে সরি অ্যাপল স্টোরের কথা বলছেন না, আইফোনে এখনো আসেনি, এটা আপনি ওয়েবসাইট থেকে পাবেন। এটা আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাপল স্টোরে চলে আসবে খুব দ্রুত, কাজ চলছে আমাদের। আচ্ছা, তাহলে মোটামুটি, এবং দেখেন তাহলে এই টপিকগুলো থেকে আপনি বেশি কমন পাবেন, মানে এগুলো থেকে পড়তেই হবে আপনাকে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, 11 জন সাহিত্যিক, 11 সাহিত্যিক। হ্যাঁ, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ইংলিশ গ্রামার। দেখেন ইংলিশ গ্রামারে যাদের বেসিক ভালো, এখানে আমি বারবার বলি, যাদের বেসিক ভালো, এটা হচ্ছে বেসিক বেস, যাদের বেসিক ভালো তারা এমনিই পারে। আপনি দেখবেন যাদের বেসিক ভালো, ওরা 4টা অপশনের মধ্যে এমনিতে একটা অপশন বুঝে ফেলে যে এটা এটা হবে। এটা আসলে পুরোপুরি এখন আর মুখস্থ করার মতো সুযোগ নেই, বুঝে বুঝে পড়া আসলে সুযোগটা এখন কম। তবে আমি বলি যে জিনিসগুলা নিড টু আন্ডারস্ট্যান্ড, মানে টপিকগুলো আপনাকে একটু বুঝতে হবে। যেমন কারেকশন, কারেকশনের মধ্যে সবই চলে আসে আসলে। কারেকশন, পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে।
ভয়েস চেঞ্জ, কিছু এখন খুব বেশি আসে না, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন, ক্লজ। আমাদের ক্লাস করবেন, হ্যাঁ, যাদের বেসিক দুর্বল তারা অবশ্যই ক্লাস করবেন, হ্যাঁ, ক্লাস মাস্ট তাদের জন্য। আচ্ছা, তো এগুলা এগুলা আসলে বেসিক জিনিস, এগুলা থেকে আমার মনে হয় যে আরো অনেক কিছু আছে, যেমন ধরেন ডিটারমিনার কি, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, মডেলস, অনেক কিছু আছে। আচ্ছা, এগুলা মোটামুটি এই টপিকগুলো আপনাকে বুঝতে হবে। কারেকশনের মধ্যে সবই আসবে, পার্টস অফ স্পিচ, ভয়েস, নারেশন, ট্রান্সফরমেশন, ক্লজ, ডিটারমিনার, তারপর টেন্স, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও কিন্তু কারেকশন হিসেবে আসতে পারে, অন্যভাবেও আসতে পারে। আর কিছু আছে মেমোরাইজ, এটা হচ্ছে নিড টু মেমোরাইজ। মেমোরাইজের মধ্যে কি, এই যে সিনোনিম অ্যান্টোনিম, এগুলো আসলে অনেক কিছু আছে, বাট আপনার যতটুকু সম্ভব আপনি আমাদের বই থেকে বা ডাইজেস্ট থেকে পড়তে পারেন। সিনোনিম অ্যান্টোনিম আছে, তারপর হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এগুলো একটু মুখস্থ টাইপের, তাই না, অর্থগুলো আমাদেরকে বুঝতে হবে। আর ইংলিশ গ্রামার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রচুর কোশ্চেন সলভ করবেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, হ্যাঁ, এছাড়া হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন, জব সলিউশন, কোশ্চেন প্র্যাকটিস, এটার কোনো বিকল্প নাই। কোশ্চেন প্র্যাকটিস করলে আপনার একটা আইডিয়া হবে। তাহলে কোশ্চেন প্র্যাকটিসটা, এটা হচ্ছে ইনফিনিটিসটা, অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ক্লাস করতে হবে, এবং বাকি জিনিস বুঝে পড়তে হবে, কিছু কিছু জিনিস মেমোরাইজ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ইংলিশ লিটারেচার। এখন দেখেন, ইংলিশ লিটারেচারও একটা সমুদ্রের মতো, তবে ইংলিশ লিটারেচারে 15 মার্কস, তাই না? আচ্ছা, 15 মার্কস। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, আমাদের মোটামুটি ভাবে এলিজাবেথ পিরিয়ড থেকে শুরু করে, এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে 21st সেঞ্চুরি পর্যন্ত, মানে এর আগের গুলো আমাদের খুব বেশি লাগবে না। ওই যে জিওফ্রে চসার বা এর আগের জিনিসগুলো, এগুলো আমাদের খুব বেশি লাগবে না। সবচেয়ে আগে পড়বেন শেক্সপিয়ার নিয়ে। শেক্সপিয়ার নিয়ে আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি, ক্লাসটা করে নিতে পারেন, এখনো আছে। শেক্সপিয়ার থেকে 2 থেকে 3 মার্কস আপনি পাবেন এই যে এই 15 মার্কসের মধ্যে, ঠিক আছে? শেক্সপিয়ারটা খুব ভালো করে পড়ে নিতে হবে, এটার কোনো বিকল্প নাই। শেক্সপিয়ারটা অবশ্যই এ টু জেড ভালো মতো পড়তে হবে। শেক্সপিয়ারের জন্ম, মৃত্যু, হ্যাঁ, ড্রামা কোনটা, কমেডি, ট্র্যাজেডি, কোটেশন, বিভিন্ন প্লের ক্যারেক্টার গুলা, এগুলা লাগবে। এছাড়া আর কোনগুলা থেকে রিসেন্টলি প্রশ্ন আসছে, এটা হচ্ছে রোমান্টিক এজ। রোমান্টিক এজের কারা কারা আছেন? কিটস, জন কিটস, পিবি শেলি, লর্ড বায়রন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এদের থেকে অবশ্যই আসবে। এই 5 জনের থেকে অবশ্যই আপনি, হচ্ছে এসটি কলেজ, এই 5 জনের থেকে আপনি অবশ্যই মোটামুটি 3 থেকে 4 মার্কস কমন পাওয়ার কথা। ভাগ্য খারাপ থাকলে হয়তো একটু কম পাবেন, নইলে ভাগ্য ভালো থাকলে 3 থেকে 4 মার্কস আপনি কমন পাবেন। তাই দেখেন, শেক্সপিয়ার, রোমান্টিক এজ, এগুলো পড়লে কিন্তু আপনি কিছু না কিছু আপনি পাচ্ছেন। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়বেন, আমাদের পিডিএফ এ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেয়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আপনি পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার শর্টকাট। শর্টকাট মানে এটা না যে বাকিগুলা পড়বেন না, বাকিগুলাও পড়তে হবে। আমাদের পিডিএফ এ যা দেয়া আছে এগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এছাড়া বিভিন্ন ধরনের টার্মিনোলজি আসে, এখন বিভিন্ন ধরনের লিটারারি টার্মস, রিসেন্ট সময়গুলোতে কিন্তু বিভিন্ন লিটারারি টার্মস এগুলো আসে, যেমন লিমেরিক মানে কি, সলিলোকুই মানে কি, এরকম কিছু লিটারারি টার্মস আসে। তো এগুলো আপনাদের, হ্যাঁ, একটু পড়ে নিতে হবে। লিটারারি টার্মস থেকে আপনি 1 বা 2 নাম্বার কিন্তু পেয়ে যেতে পারেন। বিভিন্ন কোটেশন আসে, আচ্ছা, এগুলো আসলে আমরা আপনাদের ক্লাসে বলে দিব, আপনাদেরকে আমরা সাজিয়ে দিব, আমাদের পিডিএফ এও আছে। সো ওটা পড়লে আশা করি একটা ভালো অংশ কমন পাবেন। মানে এখানে আপনি 8 থেকে 10 পেতে পারেন, আপনি মোটামুটি পড়লে 8 থেকে 10 আপনি 10-এর কাছাকাছি আপনি পেতে পারেন। আচ্ছা, এরপরে চলে আসি আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স। এখানে দেখেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর নাম্বার কত, 30, অনেক নাম্বার। প্রথম কথা ভাই, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এখানে কত নাম্বার জানেন? 6 নাম্বার, 6। এটা থেকে আপনি 6 পেতে পারেন, বা 4 থেকে 5 আপনি ইজিলি পেতে পারেন। আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশের ইতিহাসটা মোটামুটি পড়তে হবে, অভ্যুদয় মানে পাকিস্তান আমল, যেটা অভ্যুদয়, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন,
তারপরে 1952 থেকে 1971 পর্যন্ত বিভিন্ন ইভেন্ট যেগুলো আছে, 52 থেকে 71 পর্যন্ত বিভিন্ন ইভেন্ট যেগুলো আছে, যেমন 1954 সালে নির্বাচন, 1946 সালের 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, হ্যাঁ, 7 মার্চের ভাষণ, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ তো খুবই ইম্পর্টেন্ট ডিটেলস, এখান থেকে অবশ্যই কোশ্চেন কমন আসবে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো যদি দেখেন, এই জায়গা পড়তে আপনার হয়তো একটু সময় লাগতে পারে, এখান থেকে কিন্তু আপনি কোশ্চেন কমন পাবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আর কি আছে, আমরা শর্টকাট চিন্তা করছি যেগুলো আমাদের পড়লে আমরা কমন পাবো। হ্যাঁ, আরেকটা নাম্বারের ভান্ডার হচ্ছে বাংলাদেশের সংবিধান। ভাই, সংবিধানটা অবশ্যই সাথে রাখতে হবে। এর মধ্যে সংবিধানের মধ্যে মূলনীতি, সংবিধান থেকে আমরা বলে দিব কোনটা বেশি, মূলনীতি, মৌলিক অধিকার, স্পেশাল কিছু অনুচ্ছেদ আছে, তারপর হচ্ছে সংশোধন, তারপর হচ্ছে স্পেশাল কিছু অনুচ্ছেদ আছে, এগুলো আমরা বলে দিব। সংবিধান থেকে আপনি 3-এর মধ্যে 3ই কমন পেতে পারেন। 3 থাকে সংবিধানে, 3 নাম্বার, 3-এর মধ্যে 3ই কিন্তু আপনি কমন পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আর কি আছে যেগুলো থেকে আপনি আর একটু ইজিলি কমন পেতে পারেন? আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি পড়তে হবে। পঞ্চবার্ষিক পরিকল্পনা, পঞ্চবার্ষিক, সরি হাতের লেখা খুব বাজে হয়ে যাচ্ছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা। তাহলে এই টপিকগুলো থেকে কিন্তু আপনি প্রশ্ন কমন পেতে পারেন, কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, আর এর বাইরে অনেক কিছু আছে, বাংলাদেশের কৃষিজ সম্পদ আছে, শিল্প বাণিজ্য আছে, হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, হ্যাঁ, এগুলো আপনি পড়লে আপনার কাছে ভালো লাগবে। আপনি যদি বুঝে পড়েন বাংলাদেশের রাজনৈতিক ও সরকার ব্যবস্থা, এটা থেকে আপনি যদি একটু বুঝে পড়েন, আপনার জন্য খুব কঠিন হবে না। বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস, হ্যাঁ, আপনার একদম সেন্টার থেকে শুরু করে পেরিফেরিতে কিভাবে যায়, সেটা আপনাদেরকে একটু যদি বুঝে পড়েন, আমাদের ক্লাসগুলো ফলো করলে আমার মনে হয় যে অনেক কিছু আপনার ইজি হবে। আচ্ছা, আমি আবারও বলছি, আমাদের অনির্বাণ 9 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আজকে। অনির্বাণ 9 ব্যাচে এখনো ভর্তির সুযোগ রয়েছে, যারা ভর্তি হতে আগ্রহী তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আচ্ছা, এখন চলে আসি আমরা আন্তর্জাতিক বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখানে মোট নাম্বার হচ্ছে 20। এখানে কিছু কিছু জিনিস একটু ইজি আছে, কিছু কিছু জিনিস একটু কঠিন আছে। তবে যে টপিকগুলো থেকে তুলনামূলকভাবে কম করে বেশি মার্কস পাওয়া যায়, আমি বলবো সংগঠন, সংগঠন ও প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান। এখানে 4 নাম্বার, এখানে 4-এর মধ্যে আপনি 3 বা 4 পেতে পারেন যদি একটু বুদ্ধি খাটায় পড়েন। বিভিন্ন সংস্থাগুলোর সদর দপ্তর, কোনটার কি কাজ আছে, কত সালে প্রতিষ্ঠা, এইরকম টপিকগুলো থেকে প্রশ্ন আসে। সাম্প্রতিক ও চলমান ইস্যু, যারা একটু চোখ কান খোলা রাখেন, সাম্প্রতিক ও চলমান ইস্যু থেকে কিন্তু তারা খুব ইজিলি অ্যান্সার করতে পারে। যেমন সাম্প্রতিক ইস্যু কি আছে? ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, তাই না? ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপর হচ্ছে ইউএসএ তে ইলেকশন হচ্ছে, হ্যাঁ, ইউএসএ ইলেকশন হবে সামনের বছর। এই ধরনের টপিকগুলো নিয়ে, সাম্প্রতিক টপিকগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। যারা একটু রেগুলার খবর দেখেন বা পত্রিকা পড়েন তাদের জন্য অনেক ইজি হবে। আচ্ছা, আরো অনেকগুলো টপিক আছে, যেমন আন্তর্জাতিক পরিবেশ, পরিবেশ ও কূটনীতি, পরিবেশগত ইস্যু ও কূটনীতি। এটা আসলে আপনারা যদি একটু বুঝে বুঝে পড়েন, কিছু কিছু টার্ম আছে, ডিপ্লোম্যাটিক টার্ম আছে, এগুলো যদি বুঝে বুঝে পড়েন তাহলে আপনাদের জন্য ইজি হবে। আর এর বাইরে আন্তর্জাতিক নিরাপত্তা, রাষ্ট্রীয় ক্ষমতা, বৈশ্বিক ইতিহাসে আসলে অনেক কিছু আছে। তারপর আমার মনে হচ্ছে এই 3টা টপিক তুলনামূলকভাবে একটু ইজিলি ভালো নাম্বার তোলা সম্ভব এই 3টা টপিক থেকে। আচ্ছা, সাধারণ বিজ্ঞান, আমি এগুলা নিয়ে আসলে খুব বেশি কিছু বলতে চাই না। সাধারণ বিজ্ঞানে আসলে আমার মনে হয় আমাদের জন্য খুব ইজি। মনে রাখবেন 9-10 লেভেলের বিজ্ঞান, 9-10 লেভেলের সায়েন্স আসে। হ্যাঁ, তো নবম দশম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বই, সম্ভব হলে এটা একটু সাথে রাখবেন। এর মধ্যে 3টা আছে, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান। আমাদের ক্লাসগুলো করবেন, ক্লাসে অনেক কিছু বুঝতে পারবেন। আধুনিক বিজ্ঞান, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে জীববিজ্ঞানের মধ্যে আবার 2টা আছে, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। সো প্রাণী বিজ্ঞানের মধ্যে মানবদেহ থাকবে,
প্রাণীবিজ্ঞান আপনি পারবেন। প্রাণীবিজ্ঞান নিয়ে আমার মনে কোনো কিছু চিন্তা করার কিছু নেই। উদ্ভিদ বিজ্ঞানটা পড়তে হবে, কারণ আমরা ওই যে জুওলজি, বোটানি, মানে বোটানি যে আমরা পড়েছিলাম এইচএসসি লেভেলে, এসএসসি লেভেলে, এইচএসসি লেভেল, এটাও এসএসসি লেভেলের মতোই আসে। এরপরে হয়তো আমরা অনেকে ডিটাচ হয়ে গেছি। সো উদ্ভিদ বিজ্ঞানটা ভালো মতো পড়তে হবে। আর বাকি যেগুলো আছে, ভৌত বিজ্ঞানও খুবই ইজি, এটাও 9-10 লেভেলের। আধুনিক বিজ্ঞানে কিছু কিছু নতুন জিনিস যুক্ত হয়েছে, আমাদের ক্লাস করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমার মনে হয় বিজ্ঞানে আপনারা যারা একটু মনোযোগ দিয়ে পড়বেন তাদের জন্য 12 মানে 12+ স্কোর করাটা খুব ইজি, খুবই ইজি। আমাদের পিডিএফটা পড়বেন, সাথে একটা ডাইজেস্ট করতে পারেন, আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু লাগবে না। আচ্ছা, এখন চলে আসি গণিত। গণিত নিয়ে অনেকের ভয় থাকে, আমি জানি না কেন। আসলে অনেকে গণিতে দুর্বল, আবার অনেকে গণিত অনেক স্ট্রং পয়েন্ট। দেখেন, প্রথমে পাটিগণিতে 3 নাম্বার থাকে। হ্যাঁ, 3 নাম্বার। এই 3-এর মধ্যে আপনার কিছু ইজি টপিক আছে, আমার কাছে মনে হয় বাস্তব সংখ্যা ইজি, লসাগু গসাগু এগুলো ইজি, শতকরা একটু শর্টকাট নিয়ম বুঝতে পারলে খুবই ইজি, সরল মুনাফা, যৌগিক মুনাফা, এর মধ্যে সরল মুনাফা তো খুবই ইজি, আর যৌগিক মুনাফার সাধারণত সূত্র ভিত্তিক আসে। আচ্ছা, সবশেষে অনুপাত সমানুপাত লাভ ক্ষতি। অনুপাত সমানুপাতটা মোটামুটি যদি আপনি বুঝে পড়তে পারেন, খুব কঠিন না। একটু কারোর জন্য একটু কঠিন মনে হতে পারে, বাট লাভ ক্ষতি আমার মনে হয় খুবই ইজি। এগুলাতে কিন্তু শর্টকাট কিছু নিয়ম আছে, শতকরা লাভ ক্ষতি শর্টকাট নিয়ম আছে, ওই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিব। মানে আমি না, আসলে ক্লাস যিনি নেবেন তিনি বলে দিবেন। সো আমার মনে হয় ঘাবড়ে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, ম্যাথ পুরোটাই হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস আর হচ্ছে সূত্র শর্টকাট মনে রাখতে হবে। শর্টকাট গুলো আপনারা রেগুলার লিখবেন। হ্যাঁ, মানে একটা নিজের মতো একটা নোট খাতা করবেনই, সেই সাথে একটু রেগুলার প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরের অংশে বীজগণিতের মধ্যে আমার মনে হয় বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক, তারপর হচ্ছে সরল সমীকরণ, এগুলা সহজ। এই টপিক আমার কাছে মনে হয় এই টপিকগুলা খুবই ইজি। সূত্রাবলী আমরা একটু রিভিশন দিলেই পারবো, উৎপাদকের বিশ্লেষণ আমরা আগেও করেছি, আর সরল সমীকরণ এক্স বা ওয়াই এর মান নির্ণয়, এটাও আমার কাছে মনে হয় ইজি। এরপরে দেখেন, যেটা আমার কাছে খুবই ইজি মনে হয়, সূচক, লব, আর একটা হচ্ছে ধারা। এগুলো শুধু সূত্রভিত্তিক, এগুলো কিন্তু খুব বেশি আহামরি পেঁচানো কিছু নাই, একদম সূত্রভিত্তিক অঙ্ক। সূচকের বেসিক কথাটা যদি আপনি বুঝেন ইজি, লগের বেসিক জিনিস বুঝলে ইজি, আর ধারার তো 2-3টা সূত্র আছে, সূত্রগুলা পড়লেই হবে। এরপরে চলে আসি আমরা জ্যামিতি। জ্যামিতির মধ্যে পিথাগোরাস থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে, পিথাগোরাসের উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বৃত্ত সংক্রান্ত কিছু উপপাদ্য আছে, ত্রিভুজ এবং চতুর্ভুজের কিছু উপপাদ্য আছে, আর হচ্ছে বেসিক কিছু কথা আছে, যেমন রেখা, কোণ, হ্যাঁ, স্থূলকোণ কি, সূক্ষ্মকোণ কি, এরকম কিছু বেসিক জিনিস আছে। তাহলে সবার আগে পিথাগোরাস, বৃত্ত, আরো কিছু উপপাদ্য বা কিছু সূত্র আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। যেমন হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম আর। আচ্ছা, 5 নম্বরে আমরা চলে আসি। এটার মধ্যে সেটটা খুব ইজি, সেট আমার মনে হয় খুবই ইজি, ভেন চিত্র দিয়ে পড়লে আরো ইজি। বিন্যাস সমাবেশ অনেকের কাছে কঠিন লাগে, মেইনলি সূত্রগুলা পড়বে। সবশেষে সম্ভাব্যতা থেকে বেসিক জিনিস পড়বে। বেসিক জিনিস কি, যেমন হচ্ছে ধরেন, হ্যাঁ, ছক্কার মধ্যে 1 ওঠার সম্ভাবনা কত? 1/6। ছক্কার মধ্যে জোড় ওঠার সম্ভাবনা কত? জোড় সংখ্যা যেহেতু 3টা আসলে 3/6। এরকম বেসিক জিনিসগুলো, যারা দুর্বল তারা বেসিক জিনিসগুলো পড়বে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যারা গণিতে ভালো তারা 14 বা 15 স্কোর ইজিলি করতে পারবেন। যারা দুর্বল তাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট 8 স্কোর করা, 8 থেকে 9 স্কোর করা আমার মনে হয় টার্গেট থাকবে। আপনি এই যে যারা দুর্বল তারা একটু বেছে বেছে করবেন, আর যারা ভালো পারেন তারা সবই করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি আমরা মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা আমার মনে হয় সবার জন্যই 12+ স্কোর করা ইজি। মানসিক দক্ষতা খুবই ইজি আসে। এর মধ্যে কিছু আসে হচ্ছে ভার্বাল রিজনিং, মানে ভাষাগত কিছু প্রবলেম আসে, প্রবলেম সলভিং, কিছু বানান আসে, বানান স্পেলিং কিছু আসে, কিছু মেকানিক্যাল রিজনিং, মানে যে যান্ত্রিক দক্ষতা, এগুলো আমরা ক্লাসে আমরা বলে দিব, খুবই ইজি। স্পেস রিলেশন বা স্থানাঙ্ক সংক্রান্ত কিছু জিনিস আসে। তারপরে নিউমেরিক্যাল কিছু, মানে এই যে কিছু সিরিয়াল আসে, হ্যাঁ, সিরিজ আসে। তো আমার মনে হয় যে এগুলা খুব কঠিন কিছু না,
এখানে 15 মধ্যে আপনি 12+ খুব ইজিলি স্কোর করতে পারেন এবং বিগত বছরের প্রশ্ন দেখতে হবে, বিগত বছরের প্রশ্ন অবশ্যই দেখবেন। হ্যাঁ, ওইখান থেকে অনেক আইডিয়া পাবেন। আমি আপনাদের যদি একটা ক্লাস দিতে পারি, আমি আপনাদের প্রায় 20 থেকে 25টা নিয়ম বলে দিব, শর্টকাট নিয়ম। অবশ্যই শর্টকাট নিয়ম জানতে হবে, শর্টকাট নিয়ম জানতে হবে। শর্টকাট নিয়ম না জানলে কিন্তু এটা করা কঠিন। কারণ যেমন একটা ঘড়ির মিনিট এবং ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ বের করেন, এটা তো আপনাকে শর্টকাট নিয়ম ছাড়া আপনি মাথা নষ্ট হয়ে যাবে আপনার, তাই না? সো শর্টকাট নিয়ম জানতে হবে। এখানে চলে আসি কম্পিউটার এবং আইসিটি। এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, রিসেন্ট টাইমগুলোতে এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা সময় মানে 12 স্কোর করা খুব ইজি ছিল, এখন দেখা যাচ্ছে যে 8-9 স্কোর করা কঠিন হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা, তাদের জন্য একটু ইজি। এখানে মেইনলি দুইটা আছে, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে আইসিটি। আমি এখানে খুব ডিটেলস বলতে যাচ্ছি না, এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে মুখস্থ টাইপের, যেমন ধরেন কম্পিউটারের ইতিহাস, এটা একটু মুখস্থ টাইপের, কম্পিউটারের পার্টস, এগুলো মুখস্থ টাইপের। আর কিছু জিনিস আছে আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, যেমন ধরেন আপনার বাইনারি নাম্বার, বাইনারি নাম্বার, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা কিন্তু অনেক সময় আসতে পারে। হ্যাঁ, আরো লেটেস্ট কিছু জিনিস আসে, লেটেস্ট যেমন স্মার্টফোনের বিভিন্ন ধরনের অ্যাপের নাম, স্মার্টফোনের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নাম, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসতে পারে। হ্যাঁ, বর্তমানে রোবোটিক্স থেকেও আসছে। এছাড়া আমার মনে হয় একটা রিসেন্ট টপিক থেকে আসতে পারে, এটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার হিস্ট্রি সম্পর্কে একটু পড়ে নেবেন। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এটা আমাদের ক্লাসে আরো ডিটেইলস বলে দেওয়া হবে। এখানে আপনাদের টার্গেট থাকবে প্রশ্ন কঠিন হলে 7 বা 8, আর যদি ইজি হয় তাহলে 10+। আচ্ছা, এরপরে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ভূগোল। দেখেন, ভূগোলের মধ্যে বাংলাদেশের ম্যাপটা ভালো মতো দেখবেন। বাংলাদেশের ম্যাপ, এটা কিন্তু বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রেও ম্যাপটা ইম্পর্টেন্ট। ভূগোলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এটা সম্পর্কে গ্রস একটা ধারণা রাখতে হবে। বাংলাদেশের সীমানা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। বাংলাদেশের যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয়, সেগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এছাড়া বাংলাদেশের ভৌত পরিবেশ, মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ভৌত পরিবেশ রয়েছে, সেগুলার একটু ডিসক্রিপশন, যেমন সমতল ভূমি কোথায়, পাহাড় কোথায়, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। মানে খুব গভীরের কোনো কিছু আসে না এখানে, আপনি যদি মোটামুটি পড়েন তাহলে আশা করা যায় 5-6 স্কোর করতে পারবেন। আচ্ছা, চলে আসি আমরা নৈতিকতা মূল্যবোধ। এই জিনিসটা আমার কাছে খুবই ঝামেলাপূর্ণ মনে হয়, এখানে 10 নাম্বার যদিও, কিন্তু এই নৈতিকতা মূল্যবোধ থেকে আপনার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 4-5 স্কোর করা আর কি। হ্যাঁ, কিন্তু এখানে একটু কনফিউজিং, হ্যাঁ, অ্যান্সারগুলো একটু কনফিউজিং হয়। আমি বলবো শিওর না হয়ে দাগাবেন না। আমার পরামর্শ হচ্ছে আপনি এটা আমাদের শীট করেন, একটা ডাইজেস্ট করেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করেন, প্রিভিয়াস আপনি 10 ইয়ার্সের কোশ্চেন করেন, তাহলে একটা মোটামুটি হয়ে যাবে। এটা থেকে খুব বেশি কিছু আশা করা উচিত না। ভালো করলেও 4-5 পাবেন, একটু খারাপ হলে হয়তো 3-4 এরকম পাবেন আর কি। তার মনে হয় আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এখন থেকেই পড়া শুরু করে দেন, এখন থেকেই। আপনি আজকে যদি রাতে সম্ভব হলে আমাদের অ্যাপে ঢুকে কোশ্চেন সলভ করেন, বিগত আপনার কাছে কোনো ডাইজেস্ট থাকলে বিগত বছরের কোশ্চেনগুলো দেখেন। হ্যাঁ, আর আমি আবারও বলছি, অনির্বাণ 9 ব্যাচে, এটা আমাদের কিন্তু সর্বশেষ লং ব্যাচ বলা যায়, বা সর্বশেষ কমপ্লিট ব্যাচ বলতে পারেন, যেখানে আমরা পুরোপুরি সিলেবাসটাকে শেষ করানোর চেষ্টা করব। হ্যাঁ, এখানে ভর্তির সুযোগ কিন্তু এখনো রয়েছে। আর যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আশাহত হবেন না। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের মেসেঞ্জার আছে, আমাদের ফোন নাম্বারগুলো দেয়া আছে, আপনারা চাইলে আমাদের মেসেঞ্জারে জানাতে পারেন, আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আপনি আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ক্লাসের পরে রিভিউ কেমন হলো অবশ্যই দিবেন, মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা সলভ করে দিব। আমরা এমনও হয়েছে একটা ক্লাস আমরা 2-3বারও নিয়েছি, যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, এরকমও কিন্তু রেকর্ড আছে। আপনার একটা ক্লাস যদি আপনার অনেকেই বলেন যে না, এই ক্লাসটা আমরা বুঝতে পারিনি, তাহলে এই ক্লাসটা আমরা রিটেক নিব প্রয়োজনে। হ্যাঁ, আপনারা আমাদের নির্দেশনা মেনে চলবেন। আমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করবো, এবং ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। ভাইয়া, স্পোর্টস এবং এগ্রিকালচার কিসের মধ্যে পড়ে? এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে পড়বে। হ্যাঁ,
তাহলে সবার জন্য শুভকামনা থাকলো। আমি আবারও বলছি, ফোকাস করেন, হ্যাঁ, প্রিপারেশনে একটু ফোকাস করেন, কোনো কিছুই অসম্ভব না, এবং কোনো কিছু এরকম না যে আপনি চেষ্টা করলে পারবেন না। আর আমাদের হাতে আসলে চেষ্টা করার থেকে বেশি কিছু নাই, তাই না? ভাগ্যের উপর অবশ্যই কিছু কিছু জিনিস নির্ভর করবে। অনেকে আছে 45 বিসিএস আমরা দেখেছি, অনেকে অনেক ভালো প্রিপারেশন নিয়ে হয়নি, অনেকে 1 মাস 1.5 মাস পরেও হয়ে গিয়েছে। সো নিজের প্রিপারেশনের উপর ভরসা রাখুন, স্রষ্টার উপর ভরসা রাখুন এবং চেষ্টা করেন, হ্যাঁ, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর আমরা আপনাদের সাথে আছি সবসময়ই। আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা রয়েছি আপনাদের সাথে। অনির্বাণ 9 ব্যাচে যারা এখনো ভর্তি হননি, এখনো ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আর যারা ভর্তি হয়েছেন, আমরা সবসময় আপনাদের সাথে যোগাযোগ রাখবো। আমাদের মেন্টররা, আমাদের মডারেটররা সবসময় আপনাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার মনে হয় যে আমরা বিদায় নেই। আর আপনারা যারা আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নইলে আমরা বিদায় নিব। আর আপনারা যারা আপনাদের মেইল অ্যাড্রেসটি জানিয়েছেন, আমি আজকে পিডিএফটি আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। নুসরাত জাহান কুয়াশা বলেছেন নেক্সট ক্লাসটা কি লাইভ হবে? হ্যাঁ, 9 তারিখে ক্লাসটা আপনাদের লাইভ হবে। এর মধ্যে আমরা কিছু ক্লাস আপলোড দিব, কিছু ক্লাস লাইভ হবে, এবং সবকিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কোন ক্লাসটা লাইভ আর কোন ক্লাসটা আপলোড, সবকিছু জানিয়ে দেওয়া হবে। 42 বিসিএস এ প্রায় 1000 জন চিকিৎসক আমাদের কোচিং এর সাথে জড়িত ছিলেন, যারা পরবর্তীতে ক্যাডার হয়েছেন। প্রত্যেকটা বিসিএস এই আমাদের কোচিং থেকে ক্লাস করেছেন, এক্সাম দিয়েছেন, এরকম বহু চিকিৎসক ক্যাডার হয়েছেন। আমার মনে হয় যে আপনারাও পরবর্তীতে এই সাফল্যের অংশীদার হতে পারবেন। আপনারাও ইনশাআল্লাহ বিসিএস প্রিলিমিনারিতে টিকতে পারবেন এবং পরবর্তীতে ক্যাডার হতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে হয়তো আমি বিদায় নিব এখনই। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় নিয়ে, আপনারা চাইলে বিসিএস রিলেটেড যে কোনো, প্রিপারেশন রিলেটেড যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, আমাদের কোর্স নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। আচ্ছা, রাবেয়া আক্তার জনি বলেছিলেন আবার ডিসকাউন্ট, সরি জেনি, রাবেয়া আক্তার জেনি, খুব সম্ভবত, সরি, আবার ডিসকাউন্ট দেয়া যাবে কিনা? এটা ডিসকাউন্ট অফার আসলে এখন শেষ হয়ে গেছে। ডিসকাউন্ট অফারটা যদি পেতে চান, আমরা হয়তো কিছুটা কনসিডার করতে পারি। যদি আপনার আসলেই ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আমাদের পেজে ইনবক্স করলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। খাদিজা লিমা বলেছেন ভাইয়া ক্লাসের পর যে এক্সামটা হবে সেটার জন্য কি কোড দেওয়া হবে? ওইটা কি অ্যাপে দিতে হবে? হ্যাঁ, ক্লাসের পরে যে এক্সামগুলো হবে ওইটা আমরা আলাদা সিক্রেট কোড দিয়ে দিব, সেই কোড দিয়ে আপনি এক্সাম দিতে পারবেন। এবং এটা আপনি যদি নির্ধারিত সময়ের পরে দিতে চান সেটাও দিতে পারবেন। তবে আমরা 24 ঘন্টার মধ্যে আপনাদের জন্য সুযোগ রেখেছি, যারা এক্সাম দিবেন 24 ঘন্টার মধ্যে তারা মেরিট লিস্টে তাদের নাম পাবেন। কুমার প্রত্যাশা দে, ক্লাস কি সব ফেসবুক লাইভে হবে নাকি জুমেও হবে? কিছু ক্লাস জুমে হবে, যেখানে আমরা সরাসরি আপনাদের থেকে, হ্যাঁ হ্যাঁ, কিছু ক্লাস জুমে হবে, কিছু ফেসবুক লাইভে হবে। আমরা ইন্টারেক্টিভ কিছু ক্লাস নিয়ে থাকি যেগুলো জুমে হবে। এছাড়া আমরা আমাদের স্টুডেন্ট যারা আছেন, যারা বিসিএস পরীক্ষার্থী আছেন, তাদের সাথে প্রায়ই আমরা মিটিং করে থাকি, যে মিটিংগুলো জুমে হবে। আমাদের মেন্টরদের পক্ষ থেকে বা এডমিনদের পক্ষ থেকে আমরা মিটিং করে থাকি যেগুলো জুমে হবে। আচ্ছা, ক্লাসগুলো 10টার পর হলে ভালো হয়। আসলে 10টার পরে আপনার জন্য হয়তো কনভেনিয়েন্ট, সবার জন্য কনভেনিয়েন্ট না। ক্লাসগুলো সাধারণত সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে শুরু হবে, এটা মেন্টরের সুবিধা অনুযায়ী। তবে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনি পরেও করে নিতে পারবেন। শাখাওয়াত হোসাইন এবং জাফরিন হোসাইন কমেন্ট করেছেন তাদের মেডিকেল কলেজের নাম এবং মেইল অ্যাড্রেস। তো আপনারা যারা মেইল অ্যাড্রেস কমেন্ট করেছেন সবাইকে ইনশাআল্লাহ আমরা আমাদের পিডিএফটি পাঠিয়ে দিব। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই, আমরা বিদায় নিতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।